কি ব্যাপার? তন্নি উদ্গ্রীব হয়ে বলল, আপনার কি হয়েছে স্যার? শরীর খারাপ? আই এম অল রাইট, কিন্তু তুমি এখানে কি করছো? ক্লাস নেই? তন্নি ভেতরে প্রবেশ করে বলল, আমাদের এখন কোয়ান্টাম মেকানিক্সের ক্লাস স্যার, আপনার সাথে। সামির ঘড়ির দিকে তাকালো। তার ক্লাসের সময় প্রায় শেষ, অথচ সে বসে ঘুমোচ্ছে। হালকা অপ্রস্তুত গলায় বলল, সরি, আমি ভুলে গেছিলাম। সমস্যা নেই, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। ইজ এনিথিং রং? কিছু না, সবাইকে বলো আমার টেবিলে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে যেতে। নেক্সট ক্লাস মঙ্গলবার হবে। ওকে স্যার। কথা বলেও তন্নি দাঁড়িয়ে রইল। সামির প্রশ্ন করল, আর কিছু বলবে? না। তারপর আলগোছে ব্যাগ থেকে একটা চিরকুট বের করে সামিরের হাতে ঢুকিয়ে দিল। এই চিরকুট সে অনেকদিন আগে লিখে রেখেছিল, ভেবেছিল কোনোদিন দেওয়ার সুযোগ হবে না, কিন্তু আজ হলো। প্রতিদিন সামির বাড়ি ফেরার আগে ওরা ছাদে অপেক্ষা করে। সামির তাকে খুঁজতে খুঁজতে ছাদে যায়, তারপর কোলে করে ঘরে নিয়ে আসে। ব্যাপারটা ওরার খুব ভালো লাগে বলেই সে রোজ ছাদে বসে থাকে। ওরার ধারণা সামিরও ব্যাপারটা এনজয় করে, কিন্তু আজ ওরা বেডরুমেই শুয়ে আছে। এখন রাত 9টা বাজে। সামির এই রাতের বেলা কেন ফিরলো? প্রতিদিন তো বিকেলের মধ্যেই চলে আসে। ব্যাপারটা কি সন্দেহজনক, নাকি ওরাই বেশি সন্দেহবাতিক হয়ে উঠছে? ওরাকে বিছানায় শুয়ে থাকতে দেখে সামির কাছে এসে কপালে হাত রাখলো, মৃদু গলায় প্রশ্ন করলো, কি হয়েছে? তুমি অসুস্থ নাকি? ওরা মিষ্টি হেসে বলল, আপনার অপেক্ষায় ছিলাম, এত দেরি কেন লাগলো? ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেছিলাম, আড্ডা দিতে দিতে লেট হয়ে গেল। ওরা অভিমানী গলায় বলল, ফোনও তো ধরছিলেন না। বাড়িতে যে একটা বউ আছে সেটাও নিশ্চয়ই ভুলে গিয়েছিলেন। সামির হেসে ফেলল। ড্রেসিং টেবিলের কাছে গিয়ে টাই খুলতে খুলতে বলল, এটা ভুলি কিভাবে? ওরা উঠে বসতে বসতে জিজ্ঞেস করে, ওদের মধ্যে কি মেয়ে ফ্রেন্ডও ছিল? না। তাহলে ঠিক আছে। সামির আবার হাসল। ওরা বলল, আপনার সাথে আমার কথা আছে, বসুন একটু এখানে। এখন না, ফ্রেশ হয়ে আসি। ওরার চেহারা মলিন হলো। সামির হয়তো সেটা লক্ষ্য করেনি। স্টাডি টেবিলের সে ব্যাগ রেখে এসে বাথরুমে চলে যায়। ওরা মনে মনে তার আপুর কথাটা চিন্তা করছে। আপু বলেছিল ছেলেরা বিয়ের কিছুদিন পরেই বদলে যায়। আচ্ছা, সামিরও কি বদলে যাবে? ওরা উঠে সামিরের স্টাডি টেবিলের জিনিসগুলো গুছিয়ে রাখতে নিলেই একটা ভারী বই নিচে পড়ে যায়। বইটি হাতে নিয়ে সালাম করে রাখার সময় ওরা দেখে একটা চিরকুট, সাদা কাগজের উপর মেলি ঠোঁটের ছাপ। ওরা দ্রুততার সাথে চিরকুটটি হাতে নিয়ে দেখলো, এর মধ্যে লেখা হাহেবাক। পুরো পৃষ্ঠা জুড়ে শুধু একটা বাক্যই বারবার করে লেখা। আশ্চর্য, এর অর্থ কি? গুগল সার্চ করতে জানা গেল এটি একটি ফ্রান্স ভাষা। এর অর্থ আই লাভ ইউ। মোবাইল হাতে বারান্দায় এসে দাঁড়ায় ওরা। বাতাসটাও বিষাক্ত লাগছে। তাকে কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে থাকতে দেখে সামির পেছন থেকে জড়িয়ে ধরলো, চুলে মুখ ডুবিয়ে বুক ভরে শ্বাস নিল। ওরা অস্পষ্ট স্বরে বলল, ছাড়ুন। তার কণ্ঠ থেকে ঝরে পড়া অভিমান সামিরকে স্পর্শ করল না। সে ওরাকে নিজের দিকে ঘুরিয়ে আদর মাখা গলায় বলল, আমার প্রজাপতি। সামিরের স্নিগ্ধ মুখশ্রী দেখে ওরার মন ভালো হলো না। তার মাথায় একটা কথাই বাজতে লাগলো। কার চিরকুট ছিল ওটা? তন্নির। পরদিন সকালে ওরা একটা দুঃসাহসিক কাজ করে ফেলল। তন্নিকে ফোন দিয়ে বলল দেখা করবে সে। নীলিমা সকাল সকাল সামিরকে নিজের ঘরে ডেকে পাঠালেন। সুমন সাহেবও সেখানে উপস্থিত ছিলেন। তারা সায়ান আর রূপার ব্যাপারটা নিয়ে গভীর চিন্তায় আছেন। বিয়ের ব্যাপার নিয়ে সুমন সাহেব অসন্তোষ প্রকাশ করছেন বলে মনে হলো না। বিশেষ করে সামির বিয়েতে মত দেওয়ায় তিনিও ব্যাপারটা নিয়ে পজিটিভলি চিন্তা করছেন। নীলিমা বললেন, তাই বলে ওদের এখন বিয়ে দিতে হবে? বদনাম হওয়ার চেয়ে বিয়েটা হওয়া ভালো। রূপা তো মেয়ে হিসেবে খারাপ না, দেখতেও সুন্দরী। শুধু সুন্দরী হলে কি হয়, গুণও তো থাকতে হবে। আমার তাকে একেবারেই সংসারী মেয়ে মনে হয় না। কেমন একটা উড়নচটি ভাব, দেখো না ছেলেদের মতো জামা কাপড় পরে। ঠিক এমন সময় দরজায় শব্দ হলো। রূপা বড় একটা ডিশে করে চা নিয়ে ঢুকলো। তার গায়ে সেলোয়ার কামিজ, ঠোঁটে নরম হাসে, মাথা নিচু করে ভেতরে আসতে আসতে বলল, আন্টি আঙ্কেল ওর শরীর ভালো নেই তো, তাই আজকে সবার জন্য চা আমিই বানালাম। নীলিমা এবং সুমন সাহেব অবাক হয়ে চোখাচোখি করলেন। নীলিমা বিস্ময় সামনে বললেন,
তুমি কেন কষ্ট করতে গেলে? আমাকে বললেই হতো। রূপা মিষ্টি করে হেসে বলল, না আন্টি, কষ্ট কিসের? আপনারা আমাকে এত যত্ন করছেন, একদিন না হয় আমিও আপনাদের যত্ন করলাম। আজকে দুপুরে রান্নাটাও আমি করব, প্লিজ আন্টি, নিষেধ করবেন না। চা মুখে নিয়ে সুমন সাহেব কাশতে লাগলেন। নীলিমা আচ্ছা, তোমার ইচ্ছে হলে রেধো। তখনই সুমন সাহেব তাড়াহুড়ো করে দরকার নেই, আগে ঠিকভাবে চা বানানো শিখো, তারপর রান্না। সামির বলল, কেন বাবা, চা ভালো হয়নি? সুমন সাহেব মুখ গোজ করে বললেন, দুধ চিনি কিছুই তো ঠিক মতো হয়নি। মা, তুমি কিছু মনে করো না, কিন্তু আমি মিথ্যা কমপ্লিমেন্ট দিতে পারবো না, যা সত্যি তাই বললাম। রূপা অসহায় দৃষ্টিতে সামিরের দিকে চাইল। সে সামিরের কথা মতোই সব করেছে আজ, কিন্তু চা বানানো সে জানতো না। তাদের বাড়িতে চা কেউ খায় না। সামির চা মুখে নিয়ে নির্বাক হয়ে গেল। অতিরিক্ত চা পাতা দিয়ে তেতু করে ফেলা হয়েছে। সে বহু কষ্টে ঢুক গিলে বলল, এমন চা তো স্বাস্থ্যের জন্য ভালো। বাবা, তোমার না ডায়াবেটিস? বেশি চিনি খেলে তো অকালে স্ট্রোক করবা। ঠিকই আছে, এখন থেকে রূপাই তোমার জন্য চা বানাবে। সুমন সাহেব আহত চোখে তাকালেন। তিনি কি এমন অপরাধ করেছেন যে রোজ এমন চা খেতে হবে? নীলিমা জৌহরীর নজরে সামিরকে পরখ করছেন। আজকাল সামির মনে হয় রূপার পক্ষ নিয়ে বেশি কথা বলছে। ঘটনা কি? সে কি এমন কিছু জানে যেটা তিনি জানেন না? ফুলবানু রূপার বানানো চা মুখে দিয়ে বললেন, এটা চা হইছে নাকি কাওয়ার গু? নীলিমা বললেন, আমা, চা না খেলে ফেলে দিন, কিন্তু এভাবে বলবেন না। মেয়েটা যে মেহমান হয়েও কষ্ট করে সবার জন্য চা বানিয়েছে, এই তো অনেক। সামির ঘরে এসে ওরাকে বলল তৈরি হয়ে নিতে। তারা স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যাবে। এই কথা শুনে ওরা খুশি হয়ে বলল, ওকে, আমি এখনই রেডি হচ্ছি, কিন্তু কি পরবো? তোমার ইচ্ছা, কিন্তু শাড়ি নিষেধ। শাড়ি নিষেধ কেন? তুমি শাড়ি সামলাতে পারো না ওরা, আর আমিও সামলাতে পারি না নিজেকে। ওরা লজ্জিত স্বরে বলল। ঠিক আছে, পরবো না শাড়ি। সে আলমারি খুললো ড্রেস চুজ করতে। শাড়ি না পরলে কোনটা পরবে আজ? সামিরের কিনে আনা কামিজগুলোর মধ্যে একটা পরলে কেমন হয়? গোলাপি আর হলুদের মিশেলে তৈরি একটা কামিজ পরে নিল সে। সামির মহাচ্ছন্ন হয়ে তাকিয়ে রইল। খুর মাখা ভারী কণ্ঠে বলল, আমার রঙিন প্রজাপতি। ওরা কাছে এসে সামিরের ঘাড়ের উপর হাত রাখলো। মুগ্ধ কণ্ঠে বলল, আমার সুদর্শন ভ্রমর। দুজনেই হেসে উঠল। অনলাইন থেকে আগে থেকে মুভির জন্য টিকিট কেটে রেখেছিল সামির। টিকিট পিক আপ কাউন্টারে দাঁড়াতেই দেখা হয়েছে তন্নির সাথে। ওরা হাই তন্নি আপু, কেমন আছো? সামির বিস্মিত হলো। তন্নির দিকে চেয়ে ভ্রু কুচকে বলল, হোয়াট এ কোইন্সিডেন্স। ওরা মুচকে হেসে বলল, কোইন্সিডেন্স না, আমি তন্নি আপুকে ডেকেছি, তাই না? তন্নি হেসে অপ্রস্তুত ভাবে মাথা নাড়ল। সে ভেবেছিল ওরা একা আসবে, ফয়জান স্যারকেও যে নিয়ে আসবে এটা চিন্তা করেনি। আগে জানলে একটু ফিটফাট হয়ে আসতো, এমন সাধারণ ভাবে চলে আসতো না। সে একটু নার্ভাস হয়ে পড়ল। হেসে বলল, হ্যাঁ, অরির সাথে আমার কথা হয়েছিল, ও আমাকে আসতে বলেছে এখানে। সামির সন্দেহের চোখে তন্নি আর ওরার দিকে চাইলো একবার। কৌতূহলী গলায় প্রশ্ন করল, ব্যাপার কি? ওরা বলল, তেমন কিছু না, আমার তন্নি আপুর সাথে একটা জরুরি দরকার আছে অ্যাডমিশনের ব্যাপারে। জানেন তো আর কয়েকদিন পরে ভর্তি পরীক্ষা। আমাকে বললেই পারতে। না, আমাদের মধ্যে চ্যালেঞ্জ হয়েছিল যে আমি আপনার কোনো হেল্প নিব না, ভুলে গেছেন? সামির ঠোঁট উল্টে বলল। সে টিকিট কালেক্ট করতে কাউন্টারে গেল। তখন তন্নি ফিসফিসিয়ে বলল, স্যার যে আসবে এটা আমাকে আগে বলেনি কেন? বললে কি হতো? আমি ওনাকে এক্সপেক্ট করিনি। তারপর একটু হেসে বলল, যাই হোক, ভালোই করেছো ওনাকে এনে। এবার একটা ফেভার করো প্লিজ। কিরকম ফেভার? আমি ওনার সাথে বসতে চাই। তুমি আমার টিকিট রেখে নিজেরটা আমাকে দিয়ে দাও প্লিজ প্লিজ প্লিজ। আমি বের হয়ে তোমাকে আইসক্রিম খাওয়াবো। ওরা বহু কষ্টে নিজেও মেজাজ সংবরণ করলো। তারপর অমায়িক হেসে বলল, এটা সম্ভব না। কেন? তুমি চাইলেই পারো, মিষ্টি মেয়ে। আদর করে ওর গাল টিপে দিল সে। চোখ টিপে হালকা উত্তেজিত গলায় বলল, তুমি না স্যারের কাজিন, তাহলে তো আমি তোমার ভাবি হব। ভবিষ্যতে তুমি আমার ননদ হতে যাচ্ছ। ফিউচার ভাবির জন্য এইটুকু করতে পারবে না বলো?
ওরা মহা বিরক্ত, কিন্তু সেটা প্রকাশ না করে বেশ শান্ত স্বরে বলল, কিছু মনে করো না আপু, কিন্তু আমি যদি সত্যি ওনার কাজিন হতাম তাও তোমার মতো মেয়েকে আমার ভাবি বানাতাম না। তন্নি ভ্রু বাঁকিয়ে বলল, কেন? আমি কি দেখতে সুন্দর না? হুম সুদর্শনী সবকিছু না, তোমার মতো হাজারটা সুন্দরী মেয়ে আছে পৃথিবীতে, এর মানে কি উনি সবাইকে বিয়ে করবে? তন্নি খেপে বলল, বয়সে আমার চেয়ে ছোটই হবে তুমি। রেসপেক্ট রেখে কথা বলো, ওকে? ভাইজান, ফাইজান স্যারের সাথে রিলেটেড সবকিছুই আমার কাছে ইম্পর্ট্যান্ট। আর শুধুমাত্র এই কারণেই আমি তোমার সাথে দেখা করতে এসেছি, না হলে কখনোই আসতাম না। ঠিক এমন সময় সামির এসে ওরার কোমরে হাত রেখে বলল, চলো স্ন্যাক্স কাউন্টারে যাই। তন্নির দৃষ্টি সেদিকে আটকে গেল, মুখের রং পাল্টে গেল নিমিষেই। কেমন বিভ্রান্তি আর দ্বিধা নিয়ে তাকিয়ে রইল সে। ওরা সামিরের হাতের উপর হাত রেখে বলল, যান চলো। সামিরের প্রায় ভীষণ ওঠার মতো উপক্রম। ওরা থেকে জান বলছে, তা আবার তুমি করে? ব্যাপারটা ঠিক হজম হলো না। তন্নির মুখে চড়ুই পাখির মতো ছোট্ট হার্ট সৃষ্টি হয়েছে এখন। ওরা তন্নির দিকে চেয়ে বলল, আজকে আমাদের বিয়ের 3 মাস হলো, সেটাই সেলিব্রেট করতে এসেছি। তন্নির চোখ দুটো অচিরেই লাল হয়ে গেল, চেহারা অত্যন্ত ফ্যাকাশে। মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে। সামির নরম গলায় বলল, আমার মনে হয় তোমাদের আগেই পরিচয় হয়েছে। ওরা বলল, না, এই তো এখন পরিচয় হলো, এতক্ষণ তো তন্নি আপু আমাকে তোমার কাজিনই ভাবছিল। সামিরও ওরার সাথে হাসল, কিন্তু তন্নির মুখ পাথরের মতো শক্ত। আচ্ছা, তোমাদের কথা শেষ হয়েছে? সামিরের প্রশ্নের জবাবে ওরা বলল, আমি একটু আসছি। ওকে। সামির চলে যেতেই ওরা তন্নির কাছে এলো, একটু ফিসফিসিয়েই বলল, আশা করি বুঝতে পেরেছো কেন আমার পাশের সিট তোমাকে দেওয়া সম্ভব না, কারণ এটা সারা জীবনের জন্য এঙ্গেজড হয়ে গেছে। তন্নির মুখ মেঘলাটে আকাশের মতো নির্জীব দেখায়। ওরা হাসি মুখে সামিরের পাশে গিয়ে দাঁড়ায়। মনে অদ্ভুত একটা শান্তি অনুভব করে সে এখন। 2.5 ঘন্টার সিনেমা, 15 মিনিটের ইন্টারভেল। ওরা বাথরুমে যাওয়ার কথা বলে রুম থেকে বের হয়। তন্নি তখনও কাউন্টারের সামনে দাঁড়িয়ে। ওরা তার পাশে গিয়ে দাঁড়ায়, ব্যাগ থেকে চিরকুটটা বের করে বলে, এটা কি তোমার? হঠাৎ ওর আগমনে তন্নি চমকে যায়, চোখের জল মুছে নিয়ে বলল, ইচ্ছে করে আমাকে তুমি এখানে ডেকেছো, তাই না? হ্যাঁ, কারণ আমি আমার বরকে নিয়ে একটু বেশি পজিটিভ। তার দিকে অন্য কোনো মেয়ে তাকালে আমি সহ্যই করতে পারি না। আর তুমি তো ডিরেক্ট ওনাকে লাইন মারছো। তন্নি থমথমে মুখে বলল, আমার সামনে থেকে চলে যাও। তোমার হাতে এটা কি? তন্নির সাথে সাথে তার হাতের জিনিসটা লুকিয়ে ফেলতে চাইল, কিন্তু ওরা সেটা হতে দিল না। সে জোর করে তন্নির কাছ থেকে জিনিসটা কেড়ে নিয়ে বলল, এই ছবির মানুষটা আমার, তাই তার ছবিও আমার কাছেই থাকবে। তুমি ইচ্ছে করলেই তার ছবি বের করে দেখতে পারো না। ওরা চিরকুটটা তন্নির হাতে দিয়ে বলল, আর কখনো আমার বরকে এইসব দেওয়ার সাহস করবে না, মনে থাকবে? তন্নি জবাব দিল না। ওরা জবাবের অপেক্ষাও করলো না। সামিরের ছবিটা নিজের ব্যাগে ভরে যাওয়ার জন্য পা বাড়ালো। রাগার বিস্ময় নিয়ে তাকিয়ে রইল তন্নি। প্রথম দেখায় ওরাকে খুব সহজ সরল মেয়ে ভেবেছিল সে, অথচ এখন দেখা যাচ্ছে মেয়েটা মিচকে শয়তান। ইচ্ছে করে তাকে ডেকে এনেছে হ্যারেস করতে। তার এখানে আসাই উচিত হয়নি। দুপুরের রান্না নিজের হাতেই শেষ করেছে রূপা। ফিরোজা তাকে টুকটাক সাহায্য করেছে। রান্না শেষ হওয়ার পর ফিরোজা বলল, 1 বাটি মাংস খালাম্মার জন্য উঠাই রাখেন, উনি লবণ টেস্ট করব। রূপা কুণ্ঠিত গলায় বলল, লবণ টেস্ট করার জন্য 1 বাটি মাংস লাগবে। উনি মাংস খাইতে খুব পছন্দ করে, আপনি নিজের হাতে নিয়ে যান, তাইলে খুশি হইব। রূপা বেশ খানিকটা মাংসের ঝোল আর সাথে 2টো রুটি নিয়ে ফুলবানুর ঘরে ঢুকল। তখন ফুলবানু সদ্য বাথরুম থেকে বের হয়েছে, হাতে লোশন মাখতে মাখতে। বাথরুমে পানি নাই, পেটও পরিষ্কার হয় নাই। তোমার চা খাইয়া আমার পেট ভারী হইয়া গেছে, আঙুল দিয়ে এত গুতাইলাম তাও বাইর হইল না। রূপা বিব্রত মুখে বলল, আপনার জন্য মাংস এনেছি দাদি, ভালো করে হাতটা ধুয়ে। হাত কেমনে ধুইতাম, কলে তো পানিই নাই। তাই একটু লোশন লাগাইছি, আর গন্ধ করতেছে না। ফুলবানু তার লোশন মাখা হাত নিজের নাকে ধরে শুকলেন। রূপার প্রায় বমি আসার উপক্রম হলো। মাংসের বাটি কোনো মতে টেবিলে রেখে বলল, আপনি খান দাদি, আমি যাই।
সে ঘর থেকে বের হতে নিলেই ফুলবানু ডেকে বললেন। তিনি সব মাংস হাত দিয়ে টিপে দেখছেন। ঘৃণায় চোখ মুখ কুচকে এলো রূপার। ফুলবানু বললেন, এই বাটে নিয়ে যাও, ফিরোজারে বলো আমারে মাংস দিতে, আমি কেমন মাংস খাই তা ও জানে। রূপা দ্রুত মাংসের বাটি নিয়ে বের হয়ে এলো। সে এখন এই তরকারি নিয়ে ডাস্টবিনে ফেলে দিবে। বাথরুম থেকে এসে হাত না ধুয়ে লোশন লাগানো সেই হাত দিয়ে আবার মাংস টিপে দেখা। ও মাই গড, এত নোংরা মানুষও হয়। মাঝ পথে নীলিমা এসে বললেন, আমা মাংস খায়নি? রূপা মৃদু হেসে বলল, না, উনি নাকি নরম মাংস ছাড়া খাবেন না। তাহলে এটা দাও, সায়ান আর ওর বাবা খেতে বসেছে তো, ওদেরকে দিয়ে দেই। রূপা কিছু বলার আগেই নীলিমা বাটি নিয়ে চলে গেলেন। রূপাও গেল পেছনে পেছনে। সুমন সাহেব আর সায়ান মাত্র খেতে বসেছে। তাদের সামনে মাংসের বাটি রাখতেই দুজন একসাথে মাংস নিতে শুরু করলো। রূপা কয়েকবার সায়ানকে ইশারায় বোঝাতে চাইলো যাতে সে মাংস না খায়, কিন্তু সায়ান তার ইশারা বুঝলই না। সুমন সাহেব আঙুল চেটে খেতে খেতে বললেন, মাংসের তরকারিটা দারুণ হয়েছে তো, অনেকদিন পর এত তৃপ্তি করে খাচ্ছি। সামির আর ওরা বাড়ি ফিরেছে বিকেলে। তারা সিনেফ্লেক্স থেকে রেস্টুরেন্টে গিয়েছিল। সেইখান থেকে লাঞ্চ করে শপিং এ অনেক ঘোরাঘুরির পর অবশেষে বাসায়। নীলিমা এতক্ষণ তাদের আগমনের অপেক্ষাতেই ছিলেন। বাড়ি ফিরতেই সামিরকে নিজের ঘরে ডেকে পাঠালেন তিনি। আম্মু কিছু বলবে? নীলিমা দরজা আটকে প্রশ্ন করলেন, আমার চোখের দিকে তাকা, মিথ্যা বলবি না একদম। সায়ান আর রূপার প্রেমের ব্যাপারটা তুই আগে থেকেই জানতি, তাই না? সামির সাথে সাথে কিছু বলতে পারলো না। কয়েক মুহূর্ত চুপ রইল। তারপর সে ভাবল, মিথ্যা বলার চেয়ে ভালো সত্যিটাই বলে দেওয়া, এতে ঝামেলা কম হবে। সে শুধু বিয়ের ব্যাপারটা গোপন রাখলো। এছাড়া বাকি সব সত্যি নীলিমাকে জানিয়ে দিল। তুই আমাকে আগে বললি না কেন এসব? ব্যাপারটা নিয়ে তোমার ছেলে আমার সাথে কথা বলতে পেরেছে মানে বুঝতে পারছো, সে অবশ্যই খুব সিরিয়াস। নীলিমা অভিযোগ করে, বুঝলাম সে সিরিয়াস, তো আমাকে বললে কি আমি ভিলেন হতাম? আমাকে বলতে পারলো না, অথচ তোকে বলে দিল। আমি কি এতই খারাপ মা? সামির নীলিমার মুখটা আজলাই নিয়ে বল, আমি জানি আমার আম্মু বেস্ট, এই জন্যই তো সব কিছু বলে দিলাম। এবার তুমি ব্যাপারটা নিজের মতো সলভ করো। কম্পিউটারে মনোযোগ সহকারে কিছু একটা করছে সামির। ওরা হঠাৎ এসে কম্পিউটার শাট ডাউন করে দিল। মহাবিরক্ত হয়ে তাকালো সামির। ওরা ফট করে তার কোলে বসে পড়ল। সামিরের চশমা খুলে টেবিলে রাখলো। হাত দিয়ে চুল কেটে দিতে দিতে ঘুম পায়নি আপনার? সামির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি একটা জরুরি কাজ করছিলাম। ওরা তুমি পিসি অফ কেন করলে? এখন আবার প্রথম থেকে শুরু করতে হবে সব? ওরা সামিরের গলা জড়িয়ে ধরে বলল, এই মুহূর্তে আপনি কোনো কাজ করতে পারবেন না, শুধু আমাকে কোলে নিয়ে বসে থাকবেন। সামির এই কথা শুনে শক্ত করে ওরার কোমরটা জড়িয়ে ধরল। আচমকা আক্রমণে শিউরে উঠল ওরা। সামির দাঁত খিচে বলল, কি হয়েছে আজকে তোমার? সকালে তন্নির সামনে জান বলে ডাকছিলে, এখন আবার এইসব? হঠাৎ এত পাগলামি কেন করছো? ওরা সামিরের মুখের কাছে ঝুঁকে বলল, পাগল হয়ে গেছি তাই? আপনার দিকে কেউ তাকালেও আমি তার চোখ তুলে ফেলবো। আপনি শুধু আমার, অনলি মাইন। সামির জড়ানো কণ্ঠে বলল, তাহলে মেইন রিজনটা তন্নি? আমার বরকে আমি যখন ইচ্ছা আদর করব। এখানে তন্নি চুন্নি আসলো কোথা থেকে? কথা বলেই সামিরের কপালে, নাকে, গালে পাগলের মতো চুমু দিতে লাগলো ওরা। সামির আর বসে থাকতে পারল না। লাইট নিভিয়ে ওরাকে কোলে নিয়ে বিছানায় এলো। ওরা ব্যাকুল কণ্ঠে বলতে লাগলো, ভালোবাসি ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি আমি আপনাকে। সামির খুব যত্নে আর কথা বলার উপায় বন্ধ করে দিল। তখন মাঝরাত। দুঃস্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে যায় সামিরের। বুকে অপ্রতিরোধ্য ধুকপুক শুরু হয়। কপাল ঘেমে যায়। উঠে বসতেই সে দেখলো ওরা তার পাশে নেই। ভয়ে আরো অবস্থা খারাপ হয়ে গেল। অস্থির হয়ে ঘরের বাতি জ্বাললো সে। লিভিং রুমের লাইট জ্বলছে। সরু আলোক রশ্মি মেঝেতে এসে পড়েছে। সামির হন্তদন্ত হয়ে লিভিং রুমে পৌঁছতেই দেখলো ওরা সোফায় বসে বই নিয়ে পড়ছে। তার গায়ে একটা বেগুনি রঙের শাড়ি, চুল হালকা ভিজা, ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে। সামির কাছে এসে ওরাকে জড়িয়ে ধরলো শক্ত করে। ওরা তৎক্ষণাৎ কিছু বলল না, চুপচাপ শুনলো সামিরের বুকের অবাধ্য ধুকপুক। সদ্য ঘুম থেকে উঠে আসার কারণে তার শরীর গরম আর ওরা শরীর ঠান্ডা। দুজনেরই বেশ আরাম লাগছিল। ওরা হালকা গলায়, কি হয়েছে? আমি নেই দেখে ঘুম ভেঙে গেছে?
তুমি এখানে কি করছো? ঘুম আসছিল না, তাই ভাবলাম সময়টা নষ্ট না করে পড়াশোনা করি। অ্যাডমিশন টেস্ট নিয়ে তোমাকে খুব সিরিয়াস মনে হচ্ছে। ইয়েস, আই এম ভেরি সিরিয়াস। আপনার ইউনিভার্সিটিতে আমাকে ঢুকতেই হবে। কিন্তু না ঘুমিয়ে এভাবে পড়লে তো অসুস্থ হয়ে যাবে। এত অল্পতে আমি অসুস্থ হব না, ডোন্ট ওয়ারি। আর চোখ চকচক করছে। সামির মনে মনে দোয়া করলো যেই স্বপ্নের জন্য ওরা এত কষ্ট করলো তার সেই স্বপ্ন পূরণ হোক। সে আলতো করে ওর কপালে চুমু দিয়ে বলল, ভেতরে চলো, এখানে বসে পড়ার কি দরকার? ঘরে লাইট জ্বালিয়ে পড়লে আপনার ঘুমের সমস্যা হতো, তাই এখানে চলে এসেছি। সামির হেসে বলল, ঘুম ভেঙে তোমাকে না দেখে আমি কত ভয় পেয়েছিলাম জানো? কি ভেবেছেন চুরি হয়ে গেছি? সামির ঝুঁকে বলল, কার এত সাহস যে তোমাকে আমার থেকে চুরি করবে? ওরা হেসে উঠল, কিন্তু সামির নিশ্চিন্ত হতে পারল না। সে একই ধরনের দুঃস্বপ্ন বারবার কেন দেখছে? এটা কি কোনো কুলক্ষণ? রূপার ঘুম ভাঙল দরজার ধূপধাপ শব্দে। ফজরের আজান হচ্ছে তখন। এই সময় কে আসবে? রূপা দরজা খুলতেই দেখলো সায়ান। আশেপাশে চেয়ে ভয়ার্ত গলায়, তুমি এখানে কি করছো? সায়ান ভেতরে ঢুকে বলল, আজকে সকালে একটু বের হতে পারবে? মার জন্য ছাদেও দেখা করা যাচ্ছে না, ঘরে দেখা করা বিপজ্জনক, তাই আজ বাইরে মিট করব আমরা। আমি আগে বের হয়ে যাব, তুমি একটু পরে বের হবে। এই কথা টেক্সট করেও বলা যেত শায়ার। তুমি এই সময় কেন এসেছো জানো না? আন্টি নামাজের জন্য ওঠেন, যদি দেখে ফেলে। আরে দেখবে না, মায় তো সকাল সকাল ঘর থেকে। সায়ান তার কথা শেষ করতে পারল না। নীলিমা ইতিমধ্যেই দরজার সামনে এসে দাঁড়িয়েছেন, হাত ভাঁজ করে তাকিয়ে আছেন। তার আগমনে সায়ান রূপার মুখ অস্বস্তিতে ফ্যাকাশে হয়ে যায়। কি হচ্ছে এখানে? সায়ান হুট করে অন্য কোনো অজুহাত খুঁজে পেল না। উপরে তাকাতেই ফ্যান বন্ধ দেখে বলল, রূপার ঘরে ফ্যানটা কাজ করছিল না, ও গরমে ঘুমোতেই পারছে না, তাই আমি একটু দেখতে এসেছিলাম। নীলিমা গম গমে সরে বলল, তুই ইলেকট্রিক মিস্ত্রি হলি কবে থেকে? ফ্যান ঠিক করে ফেলবি? আগে পায়ের নিচে মাটি শক্ত কর, তারপর সিলিং এ উঠে ফ্যান ঠিক করার কথা ভাবিস। না হয় যে কোনো সময় উষ্টা খেয়ে নিচে পড়বি। সায়ান থতমত খেয়ে বলল, আচ্ছা। বের হ। মায়ের ধমক শুনে কাচুমাচু ভঙ্গিতে দ্রুত বের হয়ে যায় সায়ান। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে রূপা। সকাল সকাল কি একটা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হলো। লজ্জায় দেয়ালে মিশে যেতে মন চাইছে। নীলিমা কাছে এসে রূপার চিবুকে হাত রেখে বললেন, আমার ছেলে এখনো নিজেকেই সামলাতে পারে না, একদম বাচ্চা রয়ে গেছে। তুমি কি এই পাগলটাকে সামলাতে পারবে? রূপা হতভম্ব চিত্তে তাকালো, বিস্ময় মাখা গলায় বলতে চাইল, মানে আন্টি আমি। নীলিমা রূপাকে কথা শেষ করার সুযোগ দিলেন না, হাসি মুখে বললেন, শুয়ে পড়ো। এটুকু বলেই ঘর থেকে বের হয়ে গেলেন। সামির আর অরার ঘরে বাতি জ্বলতে দেখে তিনি সেদিকে এগোলেন। এত ভোরে তো তাদের ওঠার কথা না। দরজায় টোকা দিতেই অরা এসে খুলল। গুড মর্নিং আম্মু। আপনার কিছু না মা, এমনি দেখতে এলাম তোমাদের। কি করছো? আমি পড়ছিলাম আপনার ছেলের কাছে। ভেতরে এসে বসুন। সামিরও উঠেছে, ওর সাথে আমার একটু দরকার ছিল। নীলিমা ভেতরে ঢুকলেন। সামির বলল, কিছু হয়েছে নাকি? নীলিমা মৃদু হেসে বললেন, আমি রূপার ঘর থেকে এলাম, সায়ানও সেখানে ছিল। তিনি খুব আগ্রহ নিয়ে সম্পূর্ণ ঘটনা বলতে লাগলেন। সায়ানের ভয় পাওয়া, রূপার লজ্জা পাওয়া ব্যাপারগুলো তিনি বেশ উপভোগ করছেন। ওরা বল, আম্মু এটা কিন্তু ঠিক না, শুধু শুধু ওদের টিস করছেন কেন? ওরা তো ভয়ে আছে। ওরা সামিরের দিকে চাইল। সামির তাকে চোখ মেরে ফিস ফিসিয়ে বলল, আম্মু একটু গেম খেলতে চাইছে, খেলুক না, অ্যাটলিস্ট সিচুয়েশন কন্ট্রোলে আছে। ওরা দীর্ঘশ্বাস ছাড়ল। নীলিমাকে দেখে মনে হচ্ছে আসলেই তিনি খুব মজা পাচ্ছেন। দেখতে দেখতে ঘনিয়ে এলো অ্যাডমিশন টেস্টের সময়। আগামীকাল পরীক্ষা। ওরা আজ রোজা রেখেছে। এতদিন এক ওয়াক্ত নামাজও উপেক্ষা করেনি। খুব মনোযোগের সাথে পড়াশোনা করেছে। তিনি মাত্র 4 ঘন্টা ঘুমিয়েছে। এছাড়া বাকি সময় পড়াশোনা করেই কাটিয়েছে। সামির তার এই হাড় ভাঙা পরিশ্রম দেখে ঠিক করেছে পরীক্ষার পর তাকে একটা বিরাট সারপ্রাইজ দিবে। সকাল 7:30 তখন ওরা পরীক্ষার কেন্দ্রে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। নীলিমা কোরআনের কিছু আয়াত পড়ে ওর গায়ে ফু দিয়ে বললেন, তোমার মাকে ফোন দিয়ে দোয়া চাও, এই সময় মায়ের দোয়া সবচেয়ে কার্যকর। ওরা হেসে বলল, আপনিও তো আমার মা। নীলিমা আদর করে ওর মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার শ্বশুর যাবে তোমার সাথে,
সায়ান আর স্বামীর কানাডার হাই কমিশনে গেছে আজ, ওই সায়ানের জন্য, ভিসার জন্য আর কি। অরার একটু মন খারাপ, তাই আজকে তার এক্সাম, আর আজকেই সামিরকে বাইরে যেতে হলো। নীলিমা তার কুমড়া মুখ দেখে বলল, চিন্তার কিছু নেই, সামিরের সাথে কথা হয়েছে আমার, তুমি কেন্দ্রে ঢোকার আগেই ও ভার্সিটিতে চলে যাবে, পরীক্ষার আগে দেখা হবে তোমাদের। অরা লাজুক হেসে তাহলে ঠিক আছে। মার বাবাকে ফোন দিয়ে দোয়া চেয়ে নিল সে। ফুলবানুর ঘরেও গেল সালাম করতে। তিনি বললেন, পায়ে ধইরো না, জিনে রাগ করব। নীলিমা অবাক হয়ে বললেন, এখানে জিন কোথা থেকে এলো আম্মা? ওর উপরে জিনের আসর আছে। আপনি যে কি বলেন আবল তাবল। ওরা মুখ টিপে হাসতে লাগলো। পরীক্ষা শুরু হবে 10টায়, 9:30টার মধ্যে হলে প্রবেশ করতে হবে। এখন বাজছে 9টা। ওরা চিন্তিত স্বরে বলল, বাবা কাউকে একটু ফোন দিন না, কোথায় আছে, এখনো আসছে না যে। সুমন সাহেব বললেন, দেখছি আমি, তুমি টেনশন করো না। ওরা পড়ায় মনোযোগ দিতে পারছে না। তার কেমন যেন লাগছে, সকাল থেকে বারবার মাথা চক্কর দিচ্ছে, কিছু খেতে মন চাইছে না। জোর করে সকালে নাস্তা খেয়েছে। সামির আর সায়ান কাউন্সিলর থেকে বের হয়ে ভাড়া করলো। সায়ান বলল, ভাইয়া হাই রোড দিয়ে যাচ্ছি, বাইকে ওঠা কি ঠিক হবে? সামির ব্যস্ত গলায় বলল, যেই জ্যাম রাস্তায় বাইক ছাড়া টাইমলি পৌঁছানো সম্ভব না। সে আরাকে প্রমিস করেছিল পরীক্ষার আগে অবশ্যই দেখা করবে। তাছাড়া সে থাকলে ওরা কনফিডেন্স পাবে। রাইডারের কাছে মাত্র একটাই হেলমেট ছিল। সামির সেটা সায়ানকে দিয়ে দিল। মাঝখানে সায়ান, পেছনে সামির বসেছে, আর সামনে রাইডার। 30 মিনিটের মধ্যে তাদের পৌঁছতে হবে। বাইকে বসে তারা ফোন ধরতে পারছিল না। পেছন থেকে জোরালো একটা ধাক্কা অনুভব হয় হঠাৎ। বাইক থেকে ছিটকে পড়ে যায় সামির। তখন বাইক উল্টে যায়। মাথায় হেলমেট থাকার কারণে সায়ান আর রাইডারের তেমন ক্ষতি হলো না, অথচ সামিরের অবস্থা গুরুতর। পেছনে থাকার কারণে সে মাইক্রোর নিচে চলে গেছে। সায়ান দিশেহারার মতো ভাইয়া বলে বিকট একটা চিৎকার দিয়ে থম মেরে গেল। রাস্তায় মানুষ জমতে শুরু করেছে। পিচ ঢালা রাস্তাটা তাজা রক্তে রঙিন। সামিরের মোবাইল ফোন তখনও বাজছে। ঠিক 9:30। মাইকে পরীক্ষার্থীদের স্ব হলে প্রবেশের নির্দেশ দেওয়া হচ্ছে। ওরা ব্যাকুল হয়ে সামিরকে ফোন করছে। সুমন সাহেব বললেন, হয়তো ফোন সাইলেন্ট আছে। ফোন কেন ধরছে না বাবা? উনি ফোনটা কেন ধরছে না? অন্তত একবার কথা হয়ে যেত। চিন্তা করো না, পরীক্ষার আগে এত স্ট্রেস নিয়ে পরীক্ষা ভালো হবে না। আর আর পরীক্ষা দিতে একটু মন চাইছে না। ইচ্ছে করছে সব ছেড়ে বাড়ি চলে যায় সে। 10 মিনিটের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসে। সামিরকে যখন স্ট্রেচারে তোলা হচ্ছে তখনও তার জ্ঞান ছিল। সে অস্ফুট সুরে সায়ানকে বলল। সায়ান ভাইয়ের হাত ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে লাগলো। এই যেন কোনো ভয়ানক দুঃস্বপ্ন। সায়ান, ওরা যেন কিছু না জানে, ও এই পরীক্ষার জন্য অনেক হার্ডওয়ার্ক করেছে। ও যেন নিশ্চিন্তে পরীক্ষা দেয়। অ্যাম্বুলেন্স চলে যেতেই পকেটে ফোনের কম্পন টের পায় সে। খুব কষ্টে কান্না থামিয়ে ফোন রিসিভ করে। ওরা অধীর কণ্ঠে বলল, হ্যালো সায়ান ভাই, তোমরা কোথায়? উনি কি তোমার সাথে আছে? একটু দাও না প্লিজ, আমি একটু একটা বার কথা বলবো। আর কণ্ঠ শুনে সায়ানের আরো বেশি কান্না পেয়ে যায়। সে কোনো মতে বলল, ভাবি ভাইয়া তোমাকে ভালো করে পরীক্ষা দিতে বলেছে, পরীক্ষার পর দেখা হবে। এইটুকু বলেই লাইন কেটে দিল। আশ্চর্য! সুমন সাহেব তাড়াহুড়ো করে বললেন, ওরা অনেক দেরি হয়ে গেছে মা, এখন না ঢুকলে আর ঢুকতে পারবে না। ওরা একরাশ আক্ষেপ নিয়ে হলে ঢুকলো। বুক ভরা শূন্যতায় খাকা করছে ভেতরে। পরীক্ষার পরে হয়তো সামিরের সাথে একসাথে দেখা হবে, কিন্তু এই যে এখন কথা বলতে না পারা যে তৃষাটা রয়ে গেল, এই তৃষা যেন জন্মেও মিটবে না আর। অ্যান্সার শিট জমা দেওয়ার প্রায় 20 মিনিট পর শিক্ষার্থীদের হল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হলো। আজ ক্যাম্পাসে পরীক্ষার্থীদের উপচে পড়া ভিড়, তাই গেট পর্যন্ত ধাক্কাধাক্কি করে যেতে অনেক সময় লেগে গেল। কেউ লাইন ধরতে রাজি নয়। গার্ডরা বাঁশি বাজিয়ে ছেলে মেয়েদের সতর্ক করছে। বাইরে গার্ডিয়ানদের লম্বা লাইন। ওরা ঘাড় উঁচু করে সুমন সাহেবকে খোঁজার চেষ্টা করলো। তিনি কোথাও নেই। বেশ অনেকটা সময় দাঁড়ানোর পরেও ওরা তার শ্বশুরকে খুঁজে পেল না। একজন দারোয়ান প্রশ্ন করল, তোমার সাথে কেউ আসেনি? ওরা ঠোঁট উল্টে বলল, আমার বাবা বলেছিলেন এখানেই দাঁড়াবেন, এখন তো খুঁজে পাচ্ছি না। ফোন করো। ফোন তো আমার কাছে নেই, ফলে ফোন সহ প্রবেশ নিষেধ, তাই বাবার কাছে এই ফোন জমা দিয়ে গিয়েছিলাম।
চাইলে আমার মোবাইল থেকে ফোন করতে পারো। তিনি নিজের মোবাইল এগিয়ে দিলেন। ওরা হাসলো একটু। সুমন সাহেবের নাম্বার তার মুখস্থ নেই, তবে সামিরের নাম্বার মুখস্থ আছে। এতক্ষণে সামিরের এইখানে চলে আসার কথা, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। কেন? ফোনও রিসিভ হচ্ছে না। ওরা দারোয়ানের মোবাইলটা ফিরিয়ে দিয়ে বাইরে এলো। পার্কিং লটের পাশ দিয়ে চলে গেছে একটা লম্বা রাস্তা। সেখানেই এক পাশে বসে আছে রূপা। তার চোখ মুখ লালচে, চেহারা খুব গম্ভীর। ওরা দ্রুত পায়ে সেখানে ছুটে গেল। রূপার কাঁধে হাত রেখে বলল, দোস্ত তুই এসেছিস? রূপা শূন্য দৃষ্টিতে তাকালো, কেমন মরা কণ্ঠে বলল। ওরা খুশিতে রূপাকে জড়িয়ে ধরে বলল, জানিস আমার পরীক্ষা বেশ ভালো হয়েছে। চান্স পাবো কিনা তা বলতে পারছি না। হিসাব করে দেখলাম আমি যে ইউনিটে পরীক্ষা দিয়েছি সেখানে আবেদন করেছে প্রায় 70,000, অথচ সিট মাত্র 600। অর্থাৎ এক সিটের জন্য লড়াই করছে 10,000 জন। আমি কি এতগুলো মানুষকে পেছনে ফেলে একটা সিট দখল করতে পারবো? কি জানি। আমি নিজের সবটুকু চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। আচ্ছা উনি কোথায়? রূপার চোখ দিয়ে টপ টপ করে পানি বের হলো। ওরার হাত ভিজে গেল সে চোখের পানিতে। সে বিস্ময়ে হালকা উত্তেজিত গলায় বলল, কি হয়েছে রূপা? তুই কাঁদছিস কেন এভাবে? রূপা এক হাতে নিজের মুখ ঢাকতে চেষ্টা করে। ওরাকে সে কিভাবে জানাবে এই করুণ সত্যি? ওরা তার মুখটা ধরিয়ে নিচের দিকে ঘুরিয়ে বলল, কিছু হয়েছে নাকি বাসায়? মা কি আবার তোকে কিছু বলেছে নাকি দাদি? প্লিজ কি হয়েছে আমাকে বল। রূপা ভাঙা গলায় আর্তনাদ করলো, ওরা তুই শক্ত হো প্লিজ। আমি জানি না তোকে কিভাবে বলবো, কিন্তু সামির ভাই। রূপা তার কথা শেষ করতে পারল না। ওরা মাথা ঘুরে পড়ে যেতে নিচ্ছিল। প্রচন্ড রোদের দাবদাহে তার দুনিয়া ঘুরে আসছে। সে অবচ্ছন্ন, ক্লান্ত, একই সাথে বিচলিত। রূপা তাকে শক্ত হাতে ধরে রাস্তার এক পাশে বসায়, বোতল খুলে পানি খেতে দেয়। ওরা পানি মুখে নিল না, বড় শ্বাস ছেড়ে নিজেকে শক্ত করে শুধালো, সামিরের কি হয়েছে রূপা? সত্যি কথা বলার সাহস রূপা পেল না। জোবার সাহায্যে ঠোঁট ভিজিয়ে বলল, কিছু না। আমাকে সত্যি কথা বল, উনি কোথায়? রূপার আবার কান্না পেল। ওরার বুকটা হালকা ধক করে উঠল। মনের অস্থিরতা বেড়ে গেল বহুগুণ। ব্যগ্র কণ্ঠে জানতে চাইল, বল না প্লিজ, কি হয়েছে? রূপা কোনো মতে উচ্চারণ করল, অ্যাক্সিডেন্ট করেছে। কি? ওরা দিশেহারার মতো তার শরীর ছেড়ে দিল। শ্বাসটা যেন গলার কাছে এসে আটকে গেল হঠাৎ। রূপা তাকে শান্ত করতে ক্রমাগত পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। ওরা কাপা কণ্ঠে জানতে চাইল, কি অবস্থা, উনি কেমন আছে? তোকে নিতেই এসেছি আমি, সিরিয়াস কন্ডিশন, আইসিইউতে। ওরা হু হু করে কেঁদে উঠল। রূপা তাকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল, প্লিজ ভেঙে পড়িস না, শান্ত হো একটু, সব ঠিক হয়ে যাবে, শুধু আল্লাহর উপর ভরসা রাখ। কয়েকজন মহিলা এসে পাশে দাঁড়ালো। তারা ভাবলো ওরা অসুস্থ রোগী, সাহায্যের প্রয়োজন কিনা। রূপা বলল তাদের সাহায্য লাগবে না, মেয়েটার স্বামী অ্যাক্সিডেন্ট করেছেন, তাই সে কাঁদছে। এই কথা শুনে একজন একটা সিএনজি ডেকে দিল। রূপা ওরাকে নিয়ে কোনো মতে সিএনজিতে উঠে যায়। সম্পূর্ণ রাস্তায় আর একটাও কথা বলে না ওরা। রূপার বুকে মাথা ঠেকে চুপটি করে বসে থাকে। তার চোখে তপ্ত অশ্রুতে রূপার টি শার্ট ভিজে যাচ্ছিল। পথিমধ্যে সায়ান ফোন করে। রূপা জানায় সে ওরাকে নিয়ে আসছে। হাসপাতালে পৌঁছে দেখা গেল সায়ান তাদের জন্য বাইরেই অপেক্ষা করছে। সিএনজি ভাড়া দিয়ে ওরাকে ধরে নামাতে রূপাকে সাহায্য করে। ওরা কোনো কথা বলছে না তখনও, কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে, যেন সে একটা ঘরে আছে। সায়ান অপরাধী স্বরে বলল, সরি ভাবি, তখন তোমাকে সত্যি কথা বলতে পারিনি। ভাইয়া নিষেধ করেছিল, তোমার পরীক্ষা যেন ভালো হয় তাই গোপন রাখতে বলেছিল। ওরা কোনো জবাব দিল না। সায়ান আর রূপা তাকে নিয়ে লিফটে উঠল। থার্ড ফ্লোরের করিডোরে দেখা হয়ে যায় ফিরোজা আর নীলিমার সাথে। মুখে শাড়ির আঁচল চেপে নীলিমা এমন ভাবে কাঁদছেন যেন এটা কোনো শোকসভা। শাশুড়ির কান্না দেখে ওরা আরো হকচকিয়ে যায়। বৌমারে এখান থেকে নিয়ে যাও, ও এসব দেখলে সহ্য করতে পারবে না। সায়ান বলল, ঠিক, রূপা তুমি ভাবিকে নিয়ে অন্য কোথাও বসো। ওরা এতক্ষণে দৃঢ় কণ্ঠে কেবল একটা কথাই উচ্চারণ করল, আমি এখানে থাকতে চাই। না ভাবি প্লিজ, রূপার সাথে যাও। ডাক্তার বলেছে ভাইয়ার একটু পরেই জ্ঞান ফিরবে, তখন আমরা সবাই যাব দেখা। সায়ান নিতান্ত মিথ্যা বলে ওরাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। রূপা তাকে ধরে করিডোরের অন্য পাশে নিয়ে স্টিলের আসনে বসালো।
ওরা কাছে না এখন আর, কেমন চুপ করে আছে। চোখে মুখে সে খুব অন্ধকার দেখছে, পৃথিবীটা যেন মাথার উপর ভেঙে পড়তে চাইছে। গত রাতের স্মৃতি মনে আসছে বারবার। সামিরের হাসি মাখা মুখটা স্পষ্ট, তাদের মধ্যে কথা হয়েছিল পরীক্ষা শুরুর আগে ওরা সামিরের সাথে দেখা করে হলে প্রবেশ করবে। পরীক্ষা শেষে বের হলে সামির পেছনের গেটে তার জন্য অপেক্ষা করবে। যদি ওর পরীক্ষা ভালো হয় তাহলে সে ট্রিট দিবে সামিরকে, আর যদি খারাপ হয় তাহলে সামির ট্রিট দিবে তাকে। ওরা ভেবেছিল ইচ্ছে করেই বলবে তার পরীক্ষা খারাপ হয়েছে, কিন্তু বলাই হলো না। সব কেমন অসমাপ্ত থেকে গেল। সামির তো তার কথা রাখলো না। কেন এমন হলো? রূপা 2 হাত মাথায় ঠেকিয়ে বসে আছে। ওর গলাটা প্রচন্ড শুকিয়ে এসেছে। সে মৃদু কণ্ঠে উচ্চারণ করলো, পানি। রূপা আশেপাশে বোতলটা খুঁজে পেল না, মনে হয় রাস্তায় ফেলে এসেছে। তাই সে পানি আনার জন্য উঠল। তখন ওরা দেখলো সামনে ল্যাবরেটরি, কেউ নেই সেখানে। অনেকগুলো কাচের শিশি দেখা যাচ্ছে। ওরা কি মনে করে উঠল? তার দাঁড়ানোর শক্তি নেই, তবুও সে দুর্বল পায়ে হেঁটে কাচের শিশিগুলোর কাছে গেল। একটা বিষাক্ত বোতলের ছোট্ট শিশি হাতে নিয়ে ওনার আড়ালে লুকিয়ে ফেলল। ঠিক সেই সময় শুনলো দুজন নার্স আলাপ করছে। রিসেন্ট আনা আইসিইউর পেশেন্ট নাকি মারা গেছে। ওরা তাদের কথা স্পষ্ট শুনতে পায়। তার দুনিয়া কেমন কেঁপে উঠল। রূপা পানি নিয়ে এসেছে, কিন্তু ওরা তার জায়গায় নেই। রূপা ঘাবড়ে যায়। সে কি ওরাকে একা ফেলে গিয়ে ভুল করেছে? দ্রুত এদিক সেদিকে খুঁজতে লাগলো। হঠাৎ দেখলো ল্যাবরেটরির সামনে দাঁড়িয়ে ওরা একটা কাচের শিশি খুলে মুখে দিচ্ছে। রূপা আল্লাহ বলে চিৎকার করে উঠল, তারপর দৌড়ে সেখানে গেল। ওরার হাত থেকে শিশিটা কেড়ে নিয়ে বলল, কি করছিলি তুই? এসব পাগল হয়ে গেছিস? ওরা প্রাণহীন চোখে চাইল, কিন্তু সে রূপার কথা শুনতে পেল না। তার অবয়বটাও ঝাপসা দেখতে পেল। সম্পূর্ণ পৃথিবী অন্ধকার আর নিস্তব্ধ মনে হচ্ছে। মাথায় চিনচিনে ব্যথা, বুকের বাপাস অবশ, চিন্তা করার ক্ষমতা হারিয়ে গেছে। রূপার পেছনে সায়ান এসে দাঁড়ালো, অবাক হয়ে ডাকলো, ভাবে কি হয়েছে? ওরা তাদের কোনো কথা শুনতে পেল না। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে সংজ্ঞাহীনের মতো ঢুলে পড়ল। আধ ঘন্টার মধ্যেই ইমার্জেন্সি ইউনিট এসে জড়ো হয় সবাই। ওরা হঠাৎ করেই অজ্ঞান হয়ে গেছে। ভেতরে তাকে চেক আপ করছেন একজন মহিলা ডাক্তার। কিছুক্ষণ পর নার্স এসে জানালো, সুখবর, পেশেন্ট প্রেগনেন্ট। সুখবর শুনেও কারো মুখে হাসি ফুটল না, বরং সবার আরো বেশি মন খারাপ হয়ে গেল। নীলিমা কান্নায় ভেঙে পড়লেন। আইসিইউতে শুয়ে থাকা এক মৃত্যু পথযাত্রীর জন্য ওরার বুকের পিঞ্জরে এত উথাল পাথাল ঢেউ, এত যন্ত্রণা, এক নিমিষে সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার ভয়, চরম সর্বনাশের হাতছানি। কর্ণকহরে অবিরাম বেজে চলেছে। সন্তাপের আগুন পুড়তে পুড়তে সে কবেই ছাই হয়ে গেছে। নিজেকে এক ফোঁটা সামলে রাখার শক্তিটুকুও নেই। সামিরের কণ্ঠে আর কোনোদিন আমার প্রজাপতি ডাক শোনা হবে না ভেবেই ওরার চোখ থেকে অবিরাম অশ্রুপাত হচ্ছে। বুকে কি অসহ্য ব্যথা। ডাক্তার ম্যাডাম নরম কণ্ঠে বললেন, ঠিক আছো মা? তুমি কেমন লাগছে এখন? ওরা চোখ পিট পিট করে ভদ্রমহিলার চেহারাটা একবার দেখে পুনরায় চোখ বুজে নিল। সবকিছু খুব ঝাপসা লাগছে। হাত পা থেকে শুরু করে মাথাটা পর্যন্ত অসহ্য যন্ত্রণায় ফেটে যেতে চাইছে। শুয়ে থাকো কিছুক্ষণ, খুব দুর্বল তোমার শরীর। হাজবেন্ডের চিন্তায় তুমি নিজেই অসুস্থ হয়ে পড়েছো। ওরা অচেতনের মতো চোখ বন্ধ করে অস্ফুট স্বরে জিজ্ঞেস করে, উনি কি বেঁচে আছেন? নিশ্চয় বেঁচে আছে, তুমি কিছু চিন্তা করো না। ওরা একটু পর আবিষ্কার করলো সে সাদা একটা বিছানায় শুয়ে আছে। তার সামনে সায়ান হাত ভাঁজ করে একরাশ বিষণ্ণতার ছাপ চোখে মুখে এঁকে দাঁড়ানো। নীলিমা শাড়ির আঁচল মুখে চেপে গুমড়ে কাছে। সুমন সাহেব ফ্যাকাশে মুখে নির্বিকার হয়ে চেয়ারে বসে আছেন। রূপা ঠিক ওর পাশে বসা। ওর মাথাটা চক্কর দিয়ে উঠল হঠাৎ। কি হচ্ছে এইসব? সবাই এমন ভাবে এখানে বসে আছে যেন শোকসভা চলছে। ওর অসহ্য লাগছে, মন চাইছে সবকিছু চুরমার করে ফেলতে, সবাইকে একবার হাসতে অনুরোধ করতে। এই কান্নাকাটির প্রতিযোগিতা তার সহ্য হচ্ছে না। সে দীর্ঘক্ষণ চুপচাপ রইল, কিন্তু তার চোখ দিয়ে তপ্ত জল অবাধ ধারায় গড়িয়ে চলেছে। সে সামিরের কথা জিজ্ঞেস করার সাহস একটুও পাচ্ছে না। যদি খারাপ কিছু শুনতে হয়, সেই সুখ কি ওর আর দুর্বল মনের নেই? প্রতি মুহূর্তে তার মনটা ঝড়ের রাতের মোমবাতির মতো ধিক ধিক করছে, যে কোনো সময় নিভে যেতে পারে শিখা। ওরা জোরে কয়েকবার শ্বাস নেওয়ার চেষ্টা করলো, কিন্তু পারছে না।
ডাক্তার দৌড়ে কাছে এলেন, নার্সও এলো। সবাই কেমন উদ্গ্রীব হয়ে উঠেছে। তারা ওরাকে অক্সিজেন মাস্ক পরিয়ে দিল। ওরা সবার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে একসময় গভীর নিদ্রায় তলিয়ে গেল। ঘুমের মধ্যে সে অনুভব করে সামির এসে বসেছে পাশে। সন্তপর্ণে তার কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কেমন আছে আমার অরাবতী? ওরা মুচকে হাসল। অসীম সুখে মন প্রাণ শীতল হয়ে উঠল। আমার কি হয়েছে? কেন আমাকে বিছানায় শুইয়ে রাখা হচ্ছে? আমি কেন বারবার ঘুমিয়ে যাচ্ছি? কেন সব কিছু এত অদ্ভুত লাগছে? আমি কি মারা যাচ্ছি? এইসব বলো না, আমি থাকতে তোমার কিছু হতে দিব না। সামির ওরার কপালে একটা গভীর চুমু দিল। ওরা চোখ বন্ধ করে সামিরের হাতটা চেপে ধরে প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, আমার সাথে কথা বলতে থাকুন। কথা বলতেই তো এসেছি। আমি তোমার কাছেই আছি, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। কেন? সামির টলমল দৃষ্টিতে বলল, আমার বিদায়ের সময় এসে গেছে যে। ওরা মুখ ভেঙে বাচ্চাদের মতো কেঁদে উঠল। তার সেই কান্নায় রাশি রাশি যন্ত্রণার শিহরণ প্রকাশ পাচ্ছে। এক নিঃশ্বাসে নিজের অব্যক্ত অনুভূতিগুলো যেন কান্নার মাধ্যমেই প্রকাশ করতে চাইছে। সামির বলল, কেঁদো না ওরা, তোমার কান্না মুখ দেখে তো আমি যেতে পারবো না, কিন্তু যেতে হবেই। তুমি কি চাও ওই পারে গিয়েও আমি কষ্ট পাই? আমিও আপনার সাথে যেতে চাই। সম্ভব না। কেন? এখনো সময় আসেনি। সময় হলে আমি নিজেই তোমাকে নিয়ে যাব। আমি আপনাকে ছেড়ে কিভাবে থাকবো? আমি মরে যাব। ঘুমের মধ্যে ওরাকে কাঁদতে দেখে রূপা ভয়ার্ত কণ্ঠে ডাকলো, ওরা, এই ওরা, কি হয়েছে তোর? এবার চোখ খুলে ওরা পাশে রূপা ছাড়া আর কাউকে খুঁজে পেল না। রূপা বলল, খারাপ স্বপ্ন দেখেছি? ওরা অনেকটা যন্ত্রের মতো উচ্চারণ করলো, উনি মারা গেছে, তাই না? কি বলছিস এসব? তোরা আমার কাছে সত্যিটা লুকাচ্ছিস কেন? বিশ্বাস কর, এমন কিছু হয়নি। ভাইয়া একদম ঠিক আছে। ইনফ্যাক্ট ডক্টর বলেছে ওনার অবস্থা আগের চেয়ে অনেক ভালো। রূপা এটুকু বলে হাসলো। ওরা নিষ্ঠুর কণ্ঠে বলল, মিথ্যা কথা, উনি মারা গেছে। আমি জানি। রূপা শোন, আমিও মরে যাব। তুই কি আমার বাচ্চাটাকে দেখে রাখতে পারবি? আমার সমস্ত চিন্তা শুধু ওকে নিয়ে, এছাড়া অন্য কোনো চিন্তা নেই। বাচ্চাটা মা বাবা ছাড়া কিভাবে থাকবে? ওকে কখনো আমাদের অভাব বুঝতে দিস না। নিজের সন্তানের মতো আগলে রাখিস। আমাদের 10 বছরের ফ্রেন্ডশিপের দোহাই, আমার বাচ্চাটাকে তুই দেখিস। রূপা কাঁদতে কাঁদতে ওরা, এসব কি বলছিস তুই? তোর কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। না, আর কিচ্ছু ঠিক হবে না। যে পৃথিবীতে উনি থাকবে না, সেই অন্ধকার পৃথিবীতে আমিও থাকতে চাই না। তুই এত নেগেটিভ চিন্তা কেন করছিস? ভাইয়া ভালো আছেন, বিশ্বাস কর আমার কথা। তাহলে আমাকে ওনার কাছে নিয়ে চল, আমি ওনাকে দেখব। রূপার মুখে প্রীতির আশ পেল। অচিরেই চুপসে গেল সে। তার ঘাবড়ানো মুখশ্রী দেখে যা বোঝার বুঝে নিল ওরা। হাতের স্যালাইন টিউব টেনে খুলে ফেললো হঠাৎ। রূপা আর্তনাদ করে বলল, পাগলামি করিস না, দোহাই লাগে। কোনো নিষেধ শোনার মানসিক অবস্থা তার নেই এই মুহূর্তে। সে দুর্বল শরীর নিয়ে হাঁটতে লাগলো। মাথা ঘুরে আসছে, তবুও তোয়াক্কা করলো না। বাইরে সায়ান দাঁড়িয়েছিল। ওরাকে বাইরে আসতে দেখি তীর এলো, দুই হাতে ঝাপটি ধরল। ভাবি কোথায় যাচ্ছ? আমি ওনাকে দেখবো, ছাড়ো। সায়ান রূপার উপর রেগে তাকালো। কিছু বলেছো তুমি? রূপা দুই পাশে মাথা নাড়ল। কান্নার জন্য কথা আসছে না মুখ দিয়ে। সায়ান সামলানোর চেষ্টা করলো। ভাবি সব ঠিক হয়ে যাবে, আমার কথা বিশ্বাস করো। ওরা আকাশ পাতাল কাঁপিয়ে চিৎকার করলো, আমি ওনাকে দেখতে চাই। সাবিরা ছুটে এলেন। মাকে দেখে ওরা পাগলের মতো জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এর মধ্যে 2 দিন কেটে গেছে, কত কিছু ঘটে গেছে ওরা কিছুই জানে না। সে কেবল অচেতনের মতো পড়ে থেকেছে বিছানায়। সাবিরা বিলাপের সুরে বলতে লাগলেন, আমার মেয়েটা কি হয়ে গেল এসব? এই অল্প বয়সে এত কষ্ট তুই কিভাবে সহ্য করবি? আমার সাথে চল, আমার বাড়িতে থাকবি, আমি তোকে চোখের সামনে রাখবো। ওর সামনে কান্নাকাটি করছো কেন এভাবে? মেয়েকে সামলাবো নাকি নিজেকে? সাবিরা শাড়ির আঁচলে চোখ মুছলেন। এই অবস্থায় তাকেই শক্ত হতে হবে সবার আগে। ওরা প্রশ্ন করলো, মা, তোমরা কখন এসেছো? আমি কিছু জানি না কেন, কি হচ্ছে? প্লিজ আমাকে একবার ওনার কাছে নিয়ে যাবে। ওরা কেউ আমাকে যেতে দিচ্ছে না। ওরা বাচ্চাদের মতো কাঁদছে। আরিফ ঠান্ডা গলায় বুঝলেন, সায়ান, আমার মেয়েকে স্বামীর কেবিনে নিয়ে যাও। কিন্তু আঙ্কেল, আমি যেতে বলেছি না? ঠিক আছে। শায়ান ওর হাত ধরে বুঝলো,
চলো ভাবি। খুশিতে হাসতে লাগলো ওরা। সামিরকে দেখতে পাবি সে, এর যে আনন্দের ব্যাপার আর কি হতে পারে। কেবিনের সামনে ভিড় জমে আছে, প্রত্যেকের মুখ মলিন, কারো কারো চোখে পানি। এদের কাউকেই ওরা চিনতে পারলো না। শান ফিস ফিস করে বলল, ভাইয়ের ভার্সিটি থেকে স্টুডেন্টরা এসেছে, এখন তুমি ভেতরে চলো, আমরা অন্য সময় দেখা করতে আসবো। ওরা কঠোর গলায় বলল। আমি এখনই দেখা করব। শান হতাশ নিঃশ্বাস ছাড়ল। তাদের আসতে দেখে ছেলেমেয়েরা পাশ থেকে জায়গা করে দিল। ওরা চঞ্চলতা নিয়ে ছুটে গেল, কিন্তু ভেতরে ঢুকতে পারল না। বাইরে থেকে কাচের দেয়াল ছুঁয়ে দেখলো সামির শুয়ে আছেন। তার সারা শরীরে ব্যান্ডেজ, মুখটুকু ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। কি নিষ্প্রাণ, ভয়ানক করুণ এই দৃশ্য ওরা সহ্য করতে পারল না। দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যেতে নিচ্ছিল। শায়ান তাকে দুই হাতে ধরল। ওরা মাথাটা এক পাশে হেলেই কাঁদতে লাগলো অসহায়ের মতো। শায়ান একজন নার্সকে উদ্দেশ্য করে বলল, ভাবি হয় আমার, ওনাকে একটু ভেতরে যেতে দিবেন প্লিজ। নার্স কিছুক্ষণ চেয়ে থেকে বলল, ঠিক আছে, কিন্তু শুধু 2 মিনিটের জন্য। ওরা নিজেকে শান্ত করতে চাইল। কান্নার দমকে কেঁপে উঠছে তার দেহ। শায়ান তাকে নিয়ে ভেতরে ঢুকল। ওরা আলতো হাতে সামিরের মুখটা স্পর্শ করল। বার কয়েক যন্ত্রণায় ডাকল, সামির, এই সামির উঠুন, একটু কথা বলুন প্লিজ। রাগ করুন, বকা দিন, যা ইচ্ছা তাই করুন, তবুও আপনি আমাকে ছেড়ে যেতে পারবেন না। আমি সব কিছুর বিনিময়ে শুধু আপনাকে ফিরে পেতে চাই। স্বামীর নিস্পন্ধ অবস্থায় শুয়ে আছে। এত নীরবতা ওর আর সহ্য হচ্ছে না। কখন সে চোখ খুলে তাকাবে, কখন আদরে গলায় ডাকবে, প্রজাপতি প্রজাপতি করে প্রাণ জুড়িয়ে দিবে। ওরা স্বামীর কপালে, নাকে, গালে অজস্র চুমু দিল। তীব্র আকাঙ্ক্ষায় তার বুক পুড়ে যাচ্ছে, যন্ত্রণায় চিৎকার করতে মন চাইছে। তার চোখের পানিতে সামিরের মুখ ভিজে গেল। বেশ কিছুক্ষণ পর সায়ান ডাকলো, ভাবি ওঠো এখন প্লিজ। ওরা অনুরোধ নিয়ে বলল, আর একটু থাকি। সায়ান কি বলবে খুঁজে পেল না। তার বড্ড মায়া লাগছে, বড্ড কষ্ট হচ্ছে। কি করবে, জোর করে তো উঠিয়ে নেওয়া যায় না। ডাক্তার বলেছে সামিরের জ্ঞান ফেরার নিশ্চয়তা নেই। ওরা সামিরের হাতটা নিয়ে চুম্বন করতেই আঙুল নড়ে উঠল। বিস্মিত হয়ে তাকালো ওরা। বুকের মধ্যে উথাল পাথাল শুরু হলো। সামির অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, ওরা। সায়ান চমকে উঠলো। ওরা সাথে সাথে সামিরের মুখের দিকে ঝুঁকে বলল, ওর কণ্ঠ কাঁপছে তীব্র উত্তেজনায়। সায়ান সামিরের অন্য পাশে এসে দাঁড়ালো, অবিশ্বাসী গলায় ডাকলো, ভাইয়া। ওরা সামিরের কথা শোনার জন্য কান পেতে দিল। তখন সামির বেশ দুর্বল গলায় বলল, এক্সাম কেমন হয়েছে তোমার? ওরা প্রচন্ড অবাক হলো। এই অবস্থাতেও সে এক্সামের খবর জানতে চাচ্ছে। এই লোক মানুষ না অন্য কিছু? প্রচন্ড খুশি আর বিস্ময় ওরা ফুপিয়ে উঠল। কেবিন রুম ফুল দিয়ে ভর্তি হয়ে গেছে। সামিরের স্টুডেন্টরা একের পর এক তাকে শুভেচ্ছা জানাতে ছুটে আসছে। সবার মুখ হাসি হাসি। শোক সভা কেটে গিয়ে আনন্দ সভা বসেছে। ওরা এখনো কিছু বিশ্বাস হচ্ছে না। সত্যি কি সামির তার সামনে বসে আছে? নীলিমা বললেন, দেখলে তো সামির ভালো আছে, এবার তুমি নিজের কেবিনে গিয়ে রেস্ট করো। ওরা অনুরোধ করে বলল, আমি এখানে থাকবো আম্মু, প্লিজ। সামির বলল, যাও ওরা, একটু পর আমি তোমার কাছে আসব। নীলিমা মুখ ঘটা করে বললেন, আহারে, ভাঙা পা নিয়ে নাকি উনি বউয়ের কেবিনে যাবেন, শখ দেখো ছেলের। সকলের মৃদু হাসির গুঞ্জন শুরু হলো। আর কারণে প্রতিটি কথায় হাসছে সবাই। ওরা কাউকে খেয়াল করছে না। তার মা, বাবা, শাশুড়ি, দেবর যে এখানেই উপস্থিত, কারো তোয়াক্কা না করে হঠাৎই সামিরকে শক্তভাবে জড়িয়ে ধরল। শুধু তাই নয়, আবেগে বেসামাল হয়ে সামিরের বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। একজন নার্স খাবার নিয়ে ঢুকলো। বলা হলো বীর কমাতে। নীলিমা খাবারের প্লেট রেখে বললেন, ওরা পারলে একটু খাবারও খাইয়ে দিও আমার ছেলেটাকে, শুধু আদরে কি ওর পেট ভরবে? ওরা এই কথা শুনে প্রচন্ড লজ্জা পেয়ে যায়। প্রত্যেকেই খুশি মনে কেবিন থেকে বের হয়ে গেল। ওরা আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। তখনই সামিরের নাকে, মুখে, গলায় এক নাগারে চুমু দিতে লাগলো। সামির নার্সের সামনে এত বেশি অপ্রস্তুত হলো যে ওরাকে ঠেলে সরিয়ে দিতে চাইল, কিন্তু তৃষ্ণার্ত ওরা কিছুতেই থামতে চাচ্ছে না। সামিরের জ্ঞান ফেরার জন্য অপেক্ষমান ভয়াবহ যন্ত্রময় সময়গুলোর হিসাব যেন এখনই মিটিয়ে নিতে হবে তাকে। নার্স বলল, এখন ওনার ওষুধ খাওয়ার সময়,
আর একটা ইনজেকশন পুশ করতে হবে। ঠিক আছে করুন, কিন্তু আমি এখানেই থাকবো। নার্স সামিরের পায়ে ইঞ্জেকশন পুশ করলো। ওরা ভয়ে শিউরে উঠল, অথচ সামিরের কোনো প্রতিক্রিয়াই নেই। মানুষ না রোবট? ওরা বলল, এবার আপনি যান, ওনাকে ওষুধ আমিই খাওয়াতে পারবো। নার্স একটু দ্বিধাগ্রস্ত হয়ে সামিরের দিকে তাকালো। সামির তাকে ইশারায় যেতে বলায় সে চলে গেল। ওরা হাসি মুখে সামিরকে জড়িয়ে ধরলো। আবার এত খুশি লাগছে তার, যেন দ্বিতীয় জীবন পেয়েছে। পাড়ার দিকে মনোযোগ দিয়ে তাকালো সামির। তার মুখটা ধরে বলল, কি অবস্থা হয়েছে তোমার? চুল আঁচড়াও না কয়দিন, চোখের নিচে এমন কালো দাগ পড়লো কিভাবে? ভাষা ভাষা সুন্দর চোখগুলো একদম কোটরে ঢুকে গেছে। ওরা সামিরের বুকে মাথা ঠেকিয়ে বলল, আপনার জন্যই তো হয়েছে সব। 48 ঘন্টা ধরে বেডে শুয়ে থাকতে কে বলেছিল? দিন দুনিয়ার কোনো খবর রেখেছেন? এদিকে আমি মরতে মরতে বেঁচে আছি। আচ্ছা এদিকে তাকাও, তোমাকে দেখি ভালো করে। ওরা অভিমানী হয়ে বলল, খুব কষ্ট দিয়েছেন আমার। সামির ওরার চিবুক ধরে কোমল গলায় বলল, আমার আদরের বউটা, সামনে ঘুরে বসো। কেন? বসতে বলেছি। ওরা সামিরকে পিঠ দেখিয়ে ঘুরে বসলো। সামির এক টানে ওরার চুলের খোপা খুলে ফেলল। বেডের সাইড টেবিলে একটা পরিষ্কার প্লাস্টিকের চূর্ণি ছিল, সেটা হাতে নিল। ওরা বলল, আরে কি করছেন? চুল আঁচড়ে দিচ্ছি। আমি নিজেই আঁচড়াতে পারি। একদম চুপ, কত আঁচড়াতে পারো সেটা তো দেখতেই পাচ্ছি। এত সুন্দর চুলের কি অবস্থা করেছো? জট লেগে পাখির বাসা হয়ে আছে। গত 2 দিন ধরে তুমি কি কি করেছো সায়ান সব বলেছে আমাকে। প্রথম দিন নাকি ল্যাব থেকে বিষাক্ত শিশি নিয়েছিলে। রূপা না ধরলে কি হতো? কেন এত বড় পাগলামি ওরা? তোমার কিছু হয়ে গেলে আমি কি করতাম? সামির ওরাকে নিজের দিকে ঘুরিয়ে দেখলো সে কাঁদছে, কিন্তু কষ্টের কান্না নয়, খুশির। সামিরের বকা শুনে তার অসম্ভব ভালো লাগছে, এত শান্তি আসছে মনে। সামির একটু নরম হয়ে ওরার 2 হাত মুঠোয় নিল, চুমু দিয়ে বলল, আর কখনো এরকম করো না। মেঘবতীকে ছাড়া সামির একদম বাঁচবে না। ওরা একটু আর্তনাদ করে বলল, খুব ভয় লাগছিল, আপনার যদি কিছু হতো। সামির ওরার ঠোঁটে আঙুল ঠেকিয়ে মুখ দিয়ে শব্দ করল। ইস। ওরা চুপ হয়ে গেল। সামির তার কপালে কপাল ঠেকায়। একে অপরের দিকে তারা নির্নিমেষ চেয়ে রইল, নিঃশ্বাসের শব্দ অনুভব করছিল। তারপর সামির ওরার শুষ্ক নরম অবিশ্রান্ত ঠোঁটে চুম্বন করল। ওরা চোখ বুঝল, মুহূর্তেই গভীর ভালোবাসায় সিক্ত প্রলম্বিত সুখে তলিয়ে গেল তার হৃদয়। হসপিটালের টেরেসে কফি মগ হাতে নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে রূপা আর সায়ান। রূপা উজ্জ্বল মুখে বলল, আজকে আমার খুব শান্তি লাগছে। নাইটমেয়ার শেষ হয়েছে অবশেষে। ওনার অবস্থা আর দেখতে পারছিলাম না। সায়ান হালকা করে হাসলো, রূপার দিকে চেয়ে থেকে বলল, রূপা তুমি খুব ভালো একজন বেস্ট ফ্রেন্ড, আর খুব ভালো মেয়েও। রূপার ঠোঁটে হাসি আনার চেষ্টা করলো এবং বলল, তাই? তোমার কাছে আমি ঠিক কতটা কৃতজ্ঞ বলে বোঝাতে পারবো না। ভাবির অসুস্থতায় তুমি অনেক খেয়াল রেখেছো, আমার মা বাবাকেও সামনে রেখেছো। মাঝখানে বাবাও অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন, তাকেও হসপিটালে ভর্তি করতে হয়েছে। তিনিও এখন মোটামুটি সুস্থ। তুমি না থাকলে আমি আর স্বামী এত দ্রুত এসব সামলাতেই পারতাম না। রূপা মাথা নিচু করে হাসলো, তারপর কিছুটা আনমনা হয়ে বলল, আমি জন্মের পর থেকেই স্বপ্ন দেখতাম ঠিক তোমাদের মতো একটা পরিবারে। কখনো সবাইকে এত আপন ভাবতে শুরু করেছি তা নিজেই জানি না। রূপা ইমোশনাল হয়ে যাচ্ছে দেখে সায়ান মজা করার উদ্দেশ্যে বলল, আমার মনে হয় পলিটিক্যাল সায়েন্স বাদ দিয়ে নার্সিং এর কলেজে ভর্তি হলে তুমি বেশি ভালো করতে। রূপা কটমট চোখে চাইল। তুমি কি আমাকে নিয়ে মজা করছো? সায়ান শব্দ করে হেসে উঠল। রূপা রাগ করে যেতে নিলেই সে হাত টেনে ধরল, গালে আলতো করে চুমু দিয়ে বলল, আই লাভ ইউ আমার রূপাই চাঁদ। রূপা লাজুক হাসলো, সায়ানের গলার পেছনে হাত বেঁধে বলল, আমার গাদারাম, আই লাভ ইউ টু। সায়ান একটু মন খারাপ নিয়ে বলল, ভাইয়া বলেছে এমবিএ এর আগে বিয়ে সম্ভব না। হয়তো আমি এই মাসেই কানাডা চলে যাচ্ছি, দীর্ঘ সময়ের দূরত্ব। আমাকে ভুলে যাবে না তো? রূপা ছলো ছলো চোখে বলল,
নিজেকে ভুলে যেতে পারি, কিন্তু তোমাকে ভোলা সম্ভব না। সায়ান ব্যাকুলতা নিয়ে রূপার ঠোঁটে চুমু দিল। তখনই হুট করে সামিয়া উপস্থিত হলো সেখানে। এমন দৃশ্য দেখে শব্দ করে কেসে উঠে বলল, আই এম সরি। রূপা অস্বস্তি নিয়ে দ্রুত সরে দাঁড়ালো। সায়ান রেগে বলল, তোর এখানে কি? সামিয়া দুই হাতে চোখ ঢেকে বলল, সরি ফর দ্য টাইমিং, কিন্তু মা তোমাকে খুঁজছে ছোট ভাইয়া। ঠিক আছে, যা, আমি আসছি। কি অবস্থা বাবা? আরিফ সাহেবকে দেখে সামির শোয়া থেকে উঠে বসতে চাইল। বাবা আসুন। অসুবিধা নেই, তুমি শুয়ে থাকো। শরীরের অবস্থা কেমন? এখন তো ভালোই আছি, শুধু ডান পায়ের ব্যথাটাই কমছে না। এখনো ব্যথা কমেনি? বলো কি, লিগামেন্ট ফিগামেন্ট ছিঁড়ে গেল না তো আবার? ওরা বলল, আল্লাহর রহমতে সেরকম কিছু হয়নি বাবা। ডাক্তার বলেছে 2 দিন বেড রেস্টে থাকলেই সব ব্যথা সেরে যাবে। হাঁটতে চলতেও আর অসুবিধা থাকবে না। যাক, ভালোই ভালোই সুস্থ হয়ে গেছো, এতেই আল্লাহর কাছে শুক্রিয়া। আমার মেয়েটা তো পাগলই হয়ে যেত তোমার কিছু হলে। সামির কোমল হেসে ওরার দিকে চাইল, বলল, ওর কিছু হলে আমিও কি বাঁচতাম? ওরা লজ্জায় মাথা নোয়াল। অপ্রস্তুত গলায় বলল, তোমরা কথা বলো, আমি বাইরে যাচ্ছি। সকালেও ওরার শরীর খুব দুর্বল ছিল, উঠে হাঁটার শক্তিটাও ছিল না, অথচ এখন গট গট করে হাঁটছে, যেন সম্পূর্ণ সুস্থ সে। মনের সুস্থতাই শরীরকে 80% সুস্থ করে দেয়। আরিফ সাহেব আরাম করে বেডের পাশে টুলটিতে বসতে বসতে বললেন, সুখবরটা মনে হয় এখনো পাওনি তুমি। সামির ভ্রু কুচকে শুধাল, কি সুখবর? ওরা নিজে মুখেই বলবে। ওরা ইমার্জেন্সি ইউনিটের বাইরে দাঁড়িয়ে আছে। নীলিমা বের হয়ে ওয়েটিং রুমে এসে কাপা কণ্ঠে ডাকল, আম্মু। নীলিমা পেছনে ফিরে ওর মুখ দেখে হেসে উঠলেন, আদুরে স্বরে বললেন, আমার জন্য দাঁড়িয়ে আছো, কিছু বলবে মা? ওরা মাথা নিচু করল। সে কিভাবে এই কথা বলবে বুঝতে পারছে না। নীলিমা এখানে এসেছিলেন রাতে সামিরের সেবার জন্য নিয়োজিত নার্সের সাথে কথা বলতে, কিন্তু ওরা চাইছে না কোনো নার্স সামিরের সাথে থাকুক, তাও মহিলা নার্স। প্রয়োজনে সে নিজেই থাকবে, সামিরকে ওষুধ খাওয়াবে, কোনো কিছুর প্রয়োজন হলে দেখবে, সময় মতো ডাক্তারকেও ওর অবস্থা জানাবে। মানে একজন নার্সের যত সব করণীয় তার সবকিছুই ওরা নিজে করবে। সামিয়ার ভার্সিটিতে এক্সাম শুরু হয়েছে, তাই সে ফিরোজাকে নিয়ে বাড়ি চলে গেছে। ফুল বানু সেখানে একা, আর মা বাবাও চলে যাবেন। সন্ধ্যা হয়ে গেলে কেবিনের বাইরের মানুষ প্রবেশের অনুমতি নেই, শুধু রোগীর সাথে সর্বোচ্চ একজন পরিবারের মানুষ থাকতে পারবে। নীলিমা আজ রাতে সুমন সাহেবের কেবিনেই থাকবেন। তিনিও খুব অসুস্থ। নীলিমা বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। একসাথে বাপ ছেলে অসুস্থ হয়ে গেল, দুইজনের খেয়াল রাখা তার একার পক্ষে মুশকিল, তাই ওরা নিজে থেকেই দায়িত্বটা নিতে চাইছে। নার্সের ভরসায় সে সামিরকে রাখতে পারবে না। ওরা অনেকক্ষণ ধরে চুপ আছে দেখে নীলিমা কাছে এসে হাত দিয়ে তার মুখ তুলে বললেন, আরে কথা বলে না কেন মেয়েটা, বলো কি হয়েছে? আম্মু, আমি বলছিলাম যে আমি কি আজ রাতে আপনার সঙ্গে হসপিটালে থেকে যাব? আসলে বাসায় গিয়ে আমার মন টিকবে না। তাছাড়া আমি আপনাকে হেল্পও করতে চাই। আপনি একা আর কয় দিক সামলাবেন বলুন? নীলিমা ওর চোখের ভাষা পড়ে চট করে বুঝে ফেললেন আসল কাহিনী। আমাকে হেল্প করতে চাও, কিন্তু তুমি নিজেই তো অসুস্থ। সমস্যা নেই, আমি পারবো। নীলিমা একটু ঠাট্টা করার জন্য বললেন, তাহলে আজ রাতে তোমার বাবার একটু খেয়াল রেখো, তাকে দেখার মতো কেউ নেই। নার্সের ভরসায় তো আর ছাড়া যায় না, বয়স্ক মানুষ, তাই দায়িত্বটা তোমাকেই দিচ্ছি। বেশি কিছু না, এই কখন কি লাগে ঔষধ, খাবার, পানি সব এগিয়ে দিবে। বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে ধরে ধরে নিয়ে যাবে, আর বেশি সমস্যা হলে নার্সদের ডেকে নিও, ওরা তোমাকে হেল্প করবে। পারবে না? ওর হাস্যোজ্জ্বল মুখটা দপ করে নিভে গেল। আহত চোখে বলল, জি পারবো। নীলিমা খুব জোরে হাসতে লাগলো। ওরা একটু অপ্রতিভ হয়ে উঠল। নীলিমা বললেন, তুমি কি আসলেই আমাকে হেল্প করতে চাও, নাকি সামিরের কেবিনে থাকতে চাও, কোনটা? ওরা লজ্জা পেয়ে হেসে দিল। নীলিমা ওর মাথায় হাত বুলিয়ে বলল, আমি নিজেই এটা তোমাকে বলবো ভেবেছিলাম। তোমার কাছেই সবচেয়ে ভালো থাকবে সামির, এটা আমি বিশ্বাস করি। সারা জীবন এভাবেই ওর খেয়াল রেখো। ওরা মাথা নেড়ে বলল, রাখবো। সামিরের হাসপাতালে আর কিছুদিন থাকার কথা ছিল, কিন্তু পরদিনই সে এত সুস্থ হলো যে ডাক্তার ওকে চেক আপ করে বিকেলের মধ্যে রিলিজ করে দিলেন। হুইল চেয়ারে করে তাকে বাড়ি আনা হলো।
রূপা সবার সামনেই জিজ্ঞেস করে ফেলল, কি এমন সেবা করেছিস তুই যে ভাইয়া একদিনে সুস্থ হয়ে গেল? সিক্রেটটা কি? সামিয়া আর সায়ান হেসে উঠল। ওরা লজ্জায় হতভম্ব। এর মধ্যে ভর্তি পরীক্ষার রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। পরীক্ষার 3 দিনের মাথায় ওয়েবসাইটে রেজাল্ট চলে আসে। সামির সকালে চেক করেছে। ওরা এখনো রেজাল্টের বিষয়ে কিছুই জানে না। সে সারাক্ষণ সামিরের সুস্থতা নিয়েই ব্যস্ত। সামির সকালে কি খাবে, দুপুরে কি খাবে, এইসব নিয়েই তার যত চিন্তা। ঠিক 12টার দিকে সামিরকে একটা ওষুধ খাওয়াতে হয়। ওরা গরম গরম চিকেন স্যুপ আর ওষুধ নিয়ে এসেছে। তখন সামির বলল, রেজাল্ট দেখেছো তোমার? ওরা অবাক হয়ে বলল, কিসের রেজাল্ট? সামির গরম চোখে তাকালো। তখনই আর মনে পড়লো আজ তার রেজাল্ট দেওয়ার কথা। রাতে ফেসবুকে দেখেছিল, সকাল হতেই ভুলে বসে আছে। সে জিভ কেটে বলল, আসলেই তো ভুলে গিয়েছিলাম, এখনই চেক করছি। দরকার নেই, আমি চেক করেছি। ওরা হৃদস্পন্দন বেড়ে গেল। কৌতূহল নিয়ে বলল, কি রেজাল্ট? তুমি ভাই ভাই সিলেক্ট হয়েছো। ওরা কতক্ষণ হা করে চেয়ে থেকে বলল, আপনি খুশি হয়েছেন? না, কেন? কারণ সিরিয়াল খুব পেছনে, ভর্তি হলেও ভালো সাবজেক্ট পাবে না, আর ভাইবা খুব কঠিন হবে। আপনি কিভাবে বুঝলেন ভাইবা কঠিন হবে? পড়ো ভালো করে, কঠিন না সহজ সেটা পরে বুঝবে। পরীক্ষা শেষেও শান্তি নেই। ভাইবার জন্য নাকি আবার পড়তে হবে, কি মুশকিল। কিন্তু ওরা ভাইবাটা খুব সিরিয়াসলি নিল না, একটু দায়সারা ভাবেই পড়াশোনা করলো। রেজাল্ট পাবলিশের 15 দিনের পরেই ভাইবার জন্য ডাকা হয়। 15 দিন পর ওরা মিটিং রুমে ঢুকেই আটকে উঠল। প্রফেসরদের সাথে সামিরও বসে আছে। ওরা জানতো না যে তাদের ভাইবা পরীক্ষায় সামির থাকবে। আগে কেন বলেনি সে? তাহলে এত অবাক হতে হতো না। খুব ইতস্তত হয়ে টেবিলে বসতে নিয়ে সে হাতের ফাইল ফেলে দিল। তারপর দ্রুত সেটা তুলে বলল, আম সরি। একজন টিচার বললেন, ইটস ওকে, এত নার্ভাস হওয়ার কিছু নেই। টেক এ ডিপ ব্রিথ, মাথা ঠান্ডা রাখো। সামির এতক্ষণ চুপ ছিল, এবার বেশ গম্ভীর গলায় বলল, শাড়ি কেন পরেছো? ভাইবা দিতে এসেছো নাকি নবীন বরণে? ওরা হক চুকিয়ে গেল। আজকের দিনটা তার জন্য খুব স্পেশাল, তাই শাড়ি পরেছিল। কিন্তু সামির রেগে যাবে সে বোঝেনি। অন্যরাও কিছুটা অবাক হয়েছে। সামির এই ধরনের পোশাক আশাক সংক্রান্ত প্রশ্ন কারো বেলা করেনি, তাহলে এই মেয়েটির বেলায় কেন? ওরা থতমত দৃষ্টিতে বলল, সরি স্যার। ভদ্র দেখতে স্যার পরিস্থিতি সহজ করার নিমিত্তে বললেন। এনিওয়ে, শাড়ি অনেকেই পরেছে, নাথিং সিরিয়াস। ওরা হাসার চেষ্টা করলো। পরিস্থিতি সহজ হচ্ছে না। সে ভেবেছিল সামিরের জন্য একটু সাহস পাবে, অথচ সে নিজেই ওরা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন সব কৌশলী প্রশ্ন করছে যে ওরা উত্তর দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। শেষ পর্যায়ে প্রত্যেক টিচারই চিরকুটে লিখে একটা প্রশ্ন করলো। 10 সেকেন্ডের মধ্যে এর উত্তর দিতে হবে। মূলত আইকিউ যাচাইয়ের প্রশ্ন এটা। ওরা প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে পারল, কিন্তু সামিরের চিরকুট হাতে নিয়ে হতভম্ব বনে গেল। সবার সামনে এই প্রশ্নের উত্তর কিভাবে দিবে? অথচ ভাইবাই টিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা ছিল, মনে করো তুমি ভাই ভাই ডিসকোয়ালিফাই হয়েছ, এবার বাসায় ফিরে হাজবেন্ডকে কিভাবে হ্যান্ডেল করবে? সময় যাচ্ছে, 10 সেকেন্ডের মধ্যেই বলতে হবে। ওরা তাড়াহুড়ো করে বলে ফেলল, আই উইল কিস হিম। সবাই চোখ বড় করে তাকালো। লজ্জায় ওর বাতাসে মিশে যেতে মন চাইছে। সামির বলল, ইউ আর ডিসকোয়ালিফাইড। করিডোরে হাত ভাঁজ করে একা একাই হাঁটছিল ওরা। সে বুঝতে পারছে না তার দোষটা কোথায় ছিল, কেন তাকে ডিসকোয়ালিফাই করা হলো। সে জানে না এই দিন দেখার জন্য বুঝি এত পড়াশোনা করেছিল। খুব রাগ হচ্ছে সামিরের উপর। তাকে ভস্ম করে ফেলতে মন চাইছে। সে নিজেকে কি মনে করে? হঠাৎ একটা মেয়েদের গ্যাং এসে সামনে দাঁড়ালো। ছোট চুলের জিন্স পরা একটি মেয়ে আঙুলের সাহায্যে ইশারা করে বলল, হে ইউ, অরেঞ্জ শাড়ি, কাম হেয়ার। ওরা ভ্রু কুঁচকে শুধালো, আমাকে ডাকছেন? এখানে অরেঞ্জ শাড়ি বলতে আর কেউ কি আছে? ওরা এগিয়ে গেল। মেয়েটি তার পেছনে সঙ্গীদের ইশারা করলো। তারা দুই দিক থেকে টেনে ধরলো ওরাকে। হতভম্ব হয়ে ওরা বলল, আরে কি করছেন? আদব কায়দা শেখাতে নিয়ে যাচ্ছি কুকি। সিনিয়রের সাথে বেয়াদবির মজা বুঝবে। লেটস গো। আরে কিন্তু আমি কি বেয়াদবি করলাম আপু? পেছনের একজন মেয়ে বলল,
এখনো বড় আপুকে সালাম দাওনি, এটাই তো সবচেয়ে বড় বেয়াদবি। সরি, আমি বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম আপু। তারা একটা ফাঁকা জায়গায় এসে থামল। অদ্রি অরার হাত টেনে তাকে অন্ধকার ঘরে ঢুকিয়ে দিয়ে বলল, নাও তোমার সালামের জবাব। ওয়ালাইকুম আসসালাম। তারপর বাইরে থেকে দরজা আটকে দেওয়া হলো। ওরা চিৎকার শুরু করেছে, কিন্তু তার চিৎকার কেউ শুনছে না। বেশ কিছুক্ষণ পর দরজা খোলা হলো। ওরা দেখলো কয়েকটা লম্বা কৃতির ছায়া। হঠাৎ একটা মেয়ে ওরার চুল টেনে তাকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল। কারো পায়ের সামনে এসে লুটিয়ে পড়লো ওরা। মুখ তুলে চাইতে সে দেখলো তন্নির হাসি মাখা চেহারা। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে উঠল তার। তন্নি ওরার চিবুক স্পর্শ করে বলল, হাই জুনিয়র, ওয়েলকাম টু হেল। ওরা উঠে দাঁড়ালো। এতক্ষণ তার ভয় লাগছিল, কিন্তু এখন আর লাগছে না। ইস্পাতের মতো কঠিন মুখে সে বলল, তুমি এসব করেছো তাহলে? ঠিক আছে, আমাকে টর্চার করে যদি তোমার মনের কষ্ট কমে তাহলে করো। তন্নির হাসি হাসি মুখ থমথমে রূপ ধারণ করলো। ওরা আরো বলল, বাট আমাকে ওয়েলকাম করার প্রয়োজন নেই, কারণ আমি তোমাদের জাহান্নামে প্রবেশের জন্য সিলেক্ট হইনি। ডোন্ট ওয়ারি। সো স্যাড, ফয়সাল স্যারের বউ হয়েও ভাইভাতে সিলেক্ট হওনি। হোয়াটস এ জোক। তন্নি, এই মেয়ে মিথ্যা বলছে, আমি শিওর। যেদিন তোমার এক্সাম চলছিল সেদিনই তো স্যারের অ্যাক্সিডেন্ট হয়। তাকে ওই অবস্থায় রেখেও তুমি এক্সাম দিয়েছো। হোয়াট এ ডেডিকেশন লেভেল। এত কিছুর পরেও সিলেক্ট হলে না। আহারে কি আফসোস, আমার তো শুনে খুব দুঃখ লাগছে তোমার জন্য। অপমানে ওর মুখ লাল হয়ে এলো। সামিরকে ভস্ম করে ফেলার ইচ্ছেটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। তার জন্যই তো এইসব হয়েছে। সে ওরাকে কিসের শাস্তি দিচ্ছে কে জানে। তবে তন্নির সামনে সে মাথা নোয়াবে না। কাটা ঘায়ে নুনের ছিটা সেও ছড়াতে জানে। মৃদু হেসে বলল, আমাকে নিয়ে আফসোস করো না তন্নি আপু, কারণ তোমার দুঃখের কাছে আমার এই সামান্য দুঃখটা তো কিছুই না। দিন শেষে আমার পছন্দের মানুষ আমার পাশেই আছে। তার বুকে মাথা রেখে আমি পৃথিবীর সব কষ্ট ভুলে যেতে পারি। কিন্তু তুমি তুমি কি করবে নিজের কষ্ট ভোলার জন্য? ওরা চমৎকার করে হাসলো। তার ওই হাসি দেখে তন্নির মনে জ্বলন্ত আগুনে ঘি পড়লো যেন। অন্যদের মুখও চুপসে গেল। তন্নির রাগে কটমট করে বলল, এই অসভ্য মেয়েকে আমার চোখের সামনে থেকে দূর করো প্লিজ, নয়তো আমি কি করব নিজেও জানি না। কালো টি শার্ট পরিহিত একটা মেয়ে বলল, কোথায় নিয়ে যাব? তন্নির অসহ্য কণ্ঠ। যেখানে খুশি। কয়েকজন মিলে ওরাকে ধরতে এলো। ওরা তাদের থামিয়ে বলল, আমি নিজেই যেতে পারি। সে যাওয়ার জন্য পা বাড়াতেই খোলা জানলার সামনে এসে পা পিছলে গেল। তারা যেই ভবনে ছিল সেটা 2 তলায়। এইখান থেকে পড়লে সরাসরি গ্রাউন্ড ফ্লোরে। কোনো মতে এক হাত দিয়ে দেয়াল চেপে ধরতেই তন্নি এসে তার অন্য হাতটা ধরে ফেলল। চোখ বড় করে তাকালো ওরা। পেছনে ফাঁকা জায়গা, বালু দিয়ে ভর্তি করে রাখা হয়েছে। অদ্রি বলল, কি ভাবছিস, ফেলে দে। ওরার মুখ ভয়ে শুকিয়ে গেল। সে এখান থেকে পড়লে যদি বাবুর কোনো ক্ষতি হয়। দ্রুত নিজের পেটের উপর হাতটা চেপে ধরল। একরাশ মিনতি নিয়ে বলল, প্লিজ আমাকে ফেলে দিও না। তন্নি তাচ্ছিল্য হাসল। অদ্রি অবাক হয়ে বলল, এত জলদি দম ফুরিয়ে গেল? তন্নি কি করা যায় এবার বলো তো? ওরা আকুতি মিশ্রিত গলায় বলল, আমি অসুস্থ, এখান থেকে পড়ে গেলে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে, প্লিজ। ওরা জোর করে উঠতে চাইছিল, কিন্তু তন্নি তাকে উঠতে দিল না। ধাক্কা মেরে আরো বিপজ্জনক পরিস্থিতি তৈরি করলো। আর হাত পা ত্রাসে কাঁপছে। কি হবে এবার? তন্নি বলল, দেখলে তো, তোমার বাচ্চা মরা এখন আমার হাতে। আমি চাইলেই তোমাকে বাঁচাতে পারি, আবার চাইলেই মেরে ফেলতে পারি। ওরা বাধ্য হয়ে বলল, তুমি যা বলবে আমি তাই করব। তন্নি হাস্যমুখে বলল, সত্যি? তাহলে একটা ডিল করি, চলো। তুমি এখন আমার সামনে নীল ডাউন হয়ে মাফ চাইবে। শুধু এখন না, প্রতিদিন ভার্সিটিতে ঢোকার পর এটাই হবে তোমার ফার্স্ট রুটিন। ওরা বিস্মিত হয়ে তাকালো। পেছনে বালুর উঁচু স্তর। হঠাৎই সামিরকে দেখতে পেল। ওরা ভাবলো চিৎকার করে ডাকবে, কিন্তু ডাকতে পারলো না। সামির চলে যাচ্ছে। ওরা বলল, ঠিক আছে, আমি রাজি। ওকে। কথা বলে তন্নি তার হাত ছেড়ে দিল। ওরা চিৎকার করে উঠল। সামির অনেকক্ষণ ধরে ওরাকে খুঁজছিল। অবশেষে তাকে ক্যাম্পাসের বড় মাঠে বালুর মধ্যে শুয়ে গড়াগড়ি করতে দেখা গেল।
সামির দ্রুত ছুটে গেল সেখানে। ওরাকে দুই হাতে উঠিয়ে বিচলিত গলায় বলল, ওরা কি হয়েছে? ওরা নিজের গায়ের বালু ঝেড়ে পরিষ্কার করছে। পায়ের জুতো জোড়া খুলে গেছিল, একটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সে মনোযোগ দিয়ে জুতো খুঁজছে। সামিরের প্রশ্নের উত্তর দেওয়ার চেয়েও তার কাছে এই মুহূর্তে জুতোই বেশি জরুরি যেন। সামির নিজেই ওরার জুতো কুড়িয়ে এনে দিল, তারপর অবাক স্বরে জানতে চাইল, এখানে পড়লে কিভাবে? ঠিক আছো? পেটে আঘাত লাগেনি তো? দেখি। ওরা গরম কণ্ঠে বলল, শাট আপ, ডোন্ট ডেয়ার টু টাচ মি। দুপুরের কড়া রোদের চেয়েও ওরার কণ্ঠের উত্তাপ বেশি। সামির চুপসে গেল। ওরা জুতোটা সামিরের হাত থেকে নিয়ে তার মুখের সামনেই ঝাড়তে শুরু করলো। সামির কেশে উঠে নরম গলায় বলল, অন্তত তোমার ব্যাগটা আমার হাতে দাও। ওরা অগ্নি দৃষ্টিতে বলল, খবরদার আমার সাথে কথা বলবেন না আপনি। হু আর ইউ? আমি আপনাকে চিনি না। এইটুকু বলেই সে জুতো পায়ে দিয়ে তড়িৎ গতিতে সামনে হাঁটতে লাগলো। পায়ে কিছুটা ব্যথা লেগেছে, তাই হালকা খুঁড়িয়ে হাঁটছে। ভাগ্যিস ও ঠিক বালুর স্তরের উপর পড়েছিল। শরীর গিজ গিজ করছে বালুতে, কিন্তু খুব একটা ব্যথা লাগেনি। সামির কাছে এসে রোদের মধ্যে কষ্ট করে হাঁটছো কেন? ছায়াতে আসো। ওরা কঠিন দৃষ্টিতে চাইল। সামির আর কিছু না বলে তার পেছনে এলো শুধু। বাইরে এসে হালকা গলায় বলল, আইসক্রিম খাবে? ওরা জবাব দিল না। সামির ফুচকা অফার করলো, কিন্তু ওরা নিরুত্তর। বাধ্য হয়ে সে ট্যাক্সি নিল বাড়ি ফেরার উদ্দেশ্যে। ওরা চুপচাপ ট্যাক্সিতে উঠে বসলো। যদিও তার চিৎকার করতে মন চাইছে, কিন্তু রাস্তায় সিমক্রিট করার মানে হয় না, তাই স্থির হয়ে বসে রইল। সামির কোমল কণ্ঠে বলল, আই এম সরি। ওরা কিরমির করে বলল, আপনার আসল উদ্দেশ্য কোনটা ছিল? আমাকে ডিসমিস করা নাকি আমাকে লজ্জায় ফেলা? সামির শান্ত গলায় বলল, দুটোই। ওরা ক্রোধান্বিত দৃষ্টিতে তাকালো। সামির বলল, কথা শোনো আগে। আমি ভাবিনি তুমি সবার সামনে এমন একটা অ্যান্সার দিবে। তাহলে কি আমার চুপ থাকা উচিত ছিল? সেটাই ভালো হতো। তাহলে কি আপনি আমাকে সিলেক্ট করতেন বলুন? আমি তোমাকে কোনো অবস্থাতেই সিলেক্ট করতাম না। ওরা আহত কণ্ঠে বলল, কেন? আমি বিভীষণ দেখিনি, কিন্তু আপনাকে দেখেছি। ইনফ্যাক্ট আপনি তো বিভীষণের চেয়েও ভয়ঙ্কর। আমার এতদিনের আশা আকাঙ্ক্ষা সব নষ্ট করে দিলেন। কেন এটা করলেন আপনি? সামির কথা না বলে ওরার দিকে একটা খাম বাড়িয়ে দিল। ওরা বিরক্তি নিয়ে বলল, কি এটা? খোলো। ওরা খাম খুলে দেখলো চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। সিলেটে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সামিরের চাকরি হয়ে গেছে। সে আশ্চর্য হয়ে বলল, এর মানে কি? আপনি ইন্টারভিউ কখন দিলেন? তুমি চট্টগ্রাম ছিলে তখন, তাই জানো না। এতদিন পর লেটার এসেছে। আমার আশা ছিল না, কিন্তু হয়ে গেল। ভার্সিটি ছেড়ে দিবেন? সামির হাসি মুখে বলল, সিলেট যাচ্ছি আমরা। আমাদের রাজকন্যার জন্ম হবে সেখানে। তার কণ্ঠ স্বপ্নময়, চোখ দুটো চকচক করছে। ওরা তার দিকে চেয়ে বলল, আগে বলেননি কেন? তাহলে আমি কষ্ট করে পরীক্ষাই দিতাম না। এই লেটার আজকে এসেছে ওরা। আমি নিজেও তো জানতাম না, কিন্তু সমস্যা নেই। তুমি ভালো প্রিপারেশন নিয়েছো। এবার সিলেটের কোনো ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। আমরা সবচেয়ে সুন্দর জায়গায় বাসা নিব। তুমি নিজের মতো করে সাজাবে সবকিছু। ওরা চঞ্চল কণ্ঠে বলল, আম্মুরাও যাবে আমার সাথে? সামির মন খারাপ নিয়ে বলল, না, শুধু আমরা দুজন যাচ্ছি। আর মনটা নিভে গেল এবার। সবাইকে ছাড়া সে থাকবে কিভাবে? এই কয়েকদিনেই পুরো পরিবার এত আপন হয়ে গেছে যে তাদের ছাড়ার কথা চিন্তাও করা যায় না। কি অদ্ভুত! ছোট থেকে শ্বশুর বাড়ির ব্যাপারে কত অভিযোগ শুনত, কিন্তু তার কাছে শ্বশুর বাড়িটা পুরো স্বপ্নের মতো, যেন এক টুকরো সুখের নীড়। তবে একটা বিষয় ভেবে শান্তিও লাগছে তার। তন্নি নামক ঝামেলা থেকে মুক্তি পাওয়া গেছে। তার অত্যাচারও সহ্য করতে হবে না এবার। যা হয় তা বুঝি ভালোর জন্যই হয়। তবুও ওরা একটু অসন্তুষ্ট গলায় বলল, স্যারদের সামনে আপনি আমাকে শাড়ি নিয়ে ওভাবে না ছাড়লেও পারতেন। এটা কিন্তু ঠিক হলো না। সামির বলল, তোমাকে বাইরে বের হলে শাড়ি পরে ফুলটুসি সাজতে নিষেধ করি আমি। সবাই তাকিয়ে থাকে, আমার দেখতে একদম ভালো লাগে না। ইচ্ছে করে প্রত্যেকের চোখ খুলে রেখে দেই। তাহলে আপনি কেন ইন করা শার্ট পরে, হাতা গুটিয়ে, চুলে শ্যাম্পু করে, ফুল বাবু সেজে বের হন? এখন থেকে মুখে কালি মেখে বের হবেন, চুলে এক গাদা তেল মেখে রাখবেন। অন্যরা আপনাকে দেখলে সেটা আমারও ভালো লাগে না।
সামির হু হা করে হেসে অরাকে জড়িয়ে ধরল, ফিস ফিস করে বলল, তুমি ডিসকোয়ালিফাই হয়ে গেছো অরাবতী, এবার তাহলে কথা রাখো, হ্যান্ডেল মি। ওরা আলতো করে সামিরের গালে চুমু দিল। সামির ভ্রু কুচকে বলল, এটা চিটিং, এইভাবে কিস করলে তো হবে না। ওরা মিনমিন করে বলল, বাকিটা বাসায় গিয়ে। সায়ান আজ চলে যাচ্ছে, সকাল 10টায় তার ফ্লাইট। তাকে বিমানে তুলে দিতে এয়ারপোর্ট পর্যন্ত এসেছে সবাই। নীলিমা ভীষণ কান্নাকাটি করছেন। একই ছোট ছেলে যাচ্ছে, 2 দিন পর বড় ছেলেও চলে যাবে। তার সংসারটা শূন্য হয়ে থাকবে। তিনি কিভাবে সামলাবেন নিজেকে? সায়ানের খুব কষ্ট হচ্ছে। সামিয়া পর্যন্ত তার যাওয়ার দুঃখে কাছে, অথচ রূপার যেন কোনো হেলদোলে নেই। সকালে সে রূপার কাছে বিদায় নিতে গিয়েছিল। রূপা হাসি মুখে তাকে বিদায় দিয়েছে। সায়ান মলিন মুখে জানতে চাইল, তোমার কি একটু খারাপ লাগছে না রূপা? রূপা চোখ বড় করে বলল, এখানে খারাপ লাগার কি আছে? তুমি কি মরে যাচ্ছ আজও? রূপা এত পাষাণ কেন হলো? সে একটু নরম হলে কি হতো? সায়ানকে জড়িয়ে ধরে একটু কাঁদলে কি এমন ক্ষতি হতো? সে এয়ারপোর্টেও আসেনি। কি অদ্ভুত মেয়ে, ফোনটাও ধরছে না। শেষবারের মতো আর একটু কথা হয়ে যেত। অথচ সায়ান জানে না রূপা বাসায় বসে হেঁচকি তুলে কাঁদছে। এখন ফোন ধরার মতো অবস্থায় সে নেই। সায়ানকে হাসি মুখে বিদায় জানাতে পারবে না বলেই সে এয়ারপোর্টেও আসেনি। নিজের এমন দুর্বল রূপ সে সায়ানকে দেখাতে চায় না। সায়ান ওর কাছে গিয়ে বলল, ভাবি রূপাকে দেখে রেখো, তোমার কাছে ওকে আমানত রেখে গেলাম। ওরা হেসে বলল, চিন্তা করো না সায়ন ভাই, আমি সবসময় রূপার খেয়াল রাখবো। আমার একটু যেতে মন চাইছে না। দেহ কানাডা গেলেও মন এখানে পড়ে থাকবে, রূপার কাছে। এবার বুঝেছি কেন ভাইয়া যেতে পারেনি। ওরা চমকে বলল, মানে? ভাইয়া পিএইচডির জন্য আমেরিকায় স্কলারশিপ পেয়েছিল না? যায়নি তো। ওরার দৃষ্টি স্থিমিত হয়ে এলো। হতভম্ব গলায় শুধালো, কেন যায়নি? তুমি জানতে না? ওরা দুই পাশে মাথা নাড়ল। সায়ান জিভ কাটলো এবার। সে কি তাহলে ভুল জায়গায় ভুল খবর দিয়ে ফেলেছে? যে কথা সামির নিজে বলেনি, সে কথা একবারই তার বলার দরকার ছিল না। ভুল হয়ে গেল, কিন্তু যেটা মুখ দিয়ে বের হয়ে গেছে সেটা তো আর ফিরিয়ে নেওয়া যাবে না। সায়ান টিস্যুতে নাক মুছে বল, আচ্ছা ভাবি, বাদ দাও। বাদ কেন দিব? উনি স্কলারশিপ রিজেক্ট করেছিলেন নাকি? সায়ন ভাই, কি হয়েছিল আমাকে বলো তো। আমি এর বেশি কিছু জানি না ভাবি, সেজন্যই বললাম বাদ দাও। তোমাদের খুব মিস করব। ওরা কোনো উত্তর দিল না। সে সায়ানের এইমাত্র বলা কথাটি নিয়ে গভীর চিন্তায় ডুবে গেল। স্বামীর পিএইচডির জন্য স্কলারশিপ রিজেক্ট করে দিয়েছে, কিন্তু কেন? সন্ধ্যায় একটা অদ্ভুত ব্যাপার ঘটল। সামির বলেছিল তার কিছু বন্ধু আসবে। ওরা যেন একদম সাজগোজ না করে। শাড়ি তো নিষিদ্ধ, সাধারণ একটা কামিজ পরে মাথায় ওড়না দিয়ে তৈরি হলো সে। মেহমানদের জন্য রান্না বান্না করবে। নীলিমাই অর্ধেক কাজ করে দিচ্ছিলেন। ওর তেমন কষ্টই হলো না। সে বলল, আপনাকে ছেড়ে আমি সিলেটে একা কিভাবে সব সামলাবো আম্মু? আপনি তো আমাকে কাজ করতে না দিয়ে একদম বিগড়ে ফেলেছেন। নীলিমা বললেন, প্রথম কিছুদিন তোমার মাকে এনে নিজের কাছে রেখো, অন্তত ডেলিভারি পর্যন্ত। এরপর আমি চলে আসবো নাতি পালতে। ওরা হেসে উঠল। স্বামীর মনে প্রাণে চাইছে মেয়ে হোক, সুমন সাহেবেরও প্রত্যাশা তাই। কিন্তু নীলিমা নাতে চান, সেটা তার কথাতেই বোঝা যায়। ভুল করেও মুখ দিয়ে নাতনি উচ্চারণ করেন না তিনি। মেহমানদের দেখে ওরা পুরোপুরি বিব্রত হয়ে পড়ল। সেদিন ভাইবানিতে যে কয়জন স্যার উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে এসেছেন। সেদিন তো ওরা তাদের স্যার বলে ডাকছিল, কিন্তু আজ সবাইকে ভাইয়া বলে ডাকতে হচ্ছে। তারাও কি স্বাচ্ছন্দ্যে ওরাকে ভাবি বলে ডাকছে। অস্বস্তিকর ব্যাপার। সামিরের চলে যাওয়ার খবরে সবাই খুব ব্যথিত। ওরার সাথে তাদের বেশি একটা দেখা হয়নি, তবুও যতটুকু দেখা হয়েছে তারা ভাবিদিকে অস্থির করে তুলেছে। ওরা লজ্জায় ঘরে এসে বসে রইল। এত কিছুর মধ্যে সেই স্কলারশিপের ব্যাপারটা সামিরকে জিজ্ঞেস করতেই ভুলে গেল। পৌষের মাঝামাঝি সময়, ঘুরতে আসার জন্য আবহাওয়া এখন সঠিক। প্রকৃতি এই সময় সূর্যের মৃদু উত্তাপে আগুনের রূপ ধারণ করে। মিষ্টি রোদের আবহাওয়া থাকে প্রায়শই, কুয়াশা ভেজা স্নিগ্ধ। এমনই একটি সময় সামির ওরা ঘুরতে চলে এসেছে সাজেক ঢালে। বিয়ের পর তাদের প্রথমবার একসাথে ঘুরতে আসা। ওরার পরিকল্পনা ছিল সে এবার সম্পূর্ণ সাজেক ঘুরে দেখবে। কোনো রিসোর্টে 2 দিনের বেশি থাকবে না, 10 দিনেই পুরো শহর চষে ফেলবে। কিন্তু আজ 4 দিন ধরে তারা রিসোর্টের
একটি রুমে বন্দি আছে। ওরা এসেই অসুস্থ হয়ে পড়েছে। এখন তার 3 মাস চলে। এই সময় নাকি মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা বেশি, তাই খুব সাবধানে থাকতে হচ্ছে। রুম সার্ভিস এসে খাবার দিয়ে যায়। তারা শুধু দরজা পর্যন্ত গিয়ে খাবারটা রিসিভ করে। বিকেলের দিকে আশেপাশে ঘুরতে বের হয়। ব্যাস, এভাবেই দিন কাটছে। আজ অবশ্য বিকেলে তারা বের হয়নি। রূপা ফোন করেছিল ওরাকে। সায়নের সাথে কথা হলেই নাকি তার কান্না কান্না পায়। সেই দুঃখ ওরের কাছে প্রকাশ করে। সামির তখন রিসোর্টের বাইরে গেছে। 4 দিন পর বোধহয় দ্বিতীয়বারের মতো ওরাকে রেখে সে বেরিয়েছে। এছাড়া সব সময় তারা একসাথে বের হয়। রূপা রাগে কণ্ঠে বলল, তোর কোনো খোঁজ নেই কেন সেলফিস? বর পেয়ে আমাকে বর করে দিলি? আমার কথা কি তোর একবারও মনে পড়ে না? চট্টগ্রাম কবে আসবি দোস্ত? তোদের সবার কথা আমার খুব মনে পড়ছে। রূপার কণ্ঠে আকুতি অভিমান। ওরা সহজে বলল, আম্মু তো তোকে তার কাছে থেকেই যেতে বলেছিল, কেন থাকলি না? মামি বলেছে বিয়ের আগে শ্বশুর বাড়ি থাকতে নেই। আচ্ছা, তোর ঘোরাঘুরি কেমন চলছে? নিশ্চয়ই খুব মজা হচ্ছে, তাই না? কিসের মজা? রিসোর্ট থেকেই বের হতে ইচ্ছে করে না। কত প্ল্যান ছিল, ঘুরোঘুরি করব, শপিং করব, পাহাড় দেখব, প্রতিদিন প্ল্যান করি, কিন্তু শেষমেশ কিছুই হয় না। 4 দিন ধরে শুধু দেখছি বেডরুমের এসি, বাথরুম, টিভি, ফার্নিচার, জানলার বাইরের প্রকৃতি। তোরা তাহলে ঘুরতে এসেছিস কি জন্য বল? সারাদিন ঘরে বসে তোরা শালা করিসটা কি? ওরা কিছুক্ষণ চুপ থেকে বলল, একটু হাঁটলেই পা ঝিনঝিন করে। তাছাড়া আমার শরীরও ভালো নেই। গতকাল কি হয়েছিল জানিস? ওরা লাজুক কণ্ঠে বলল, কাল আমি নীল শাড়ি পরে খুব সুন্দর করে সেজেছিলাম ঘুরতে যাব বলে। ঠিক বের হওয়ার আগে ওনার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম আমাকে কেমন লাগছে। ব্যাস, আর ঘুরতে যাওয়াই হলো না। রূপা হাসিতে ভেঙে পড়ল। মজা করে বলল, ওয়াও, অবশ্য ঠিকই আছে। প্রথমবার হানিমুনে গেলে সবারই এই অবস্থা হয়। তবে বেশ ভালো কিন্তু ব্যাপারটা। ভাইয়া খুব রোমান্টিক, তাই না? দেখে কিন্তু একদম মনে হয় না। আচ্ছা, এখন রাখি। উনি মনে হয় চলে আসছে, তোর সাথে পরে কথা বলবো। আচ্ছা, বাই। ওরা কাঁথায় মুখ ঢেকে শুয়ে রইল। কিছুক্ষণ পর সামির ঘরে ঢুকলো। ওরাকে শুয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে অরাবতী? শরীর খারাপ নাকি? আবার জ্বর এসেছে তোমার দেখি? জ্বর আসেনি, ঠিক আছে আমি। তাহলে এইভাবে শুয়ে আছো যে? চলো, এখন আমাদের বের হতে হবে। কোথায় যাব? সামির চোখ টিপে বলল, সারপ্রাইজ। ব্যাগপত্র গুছিয়ে নিতে শুরু করলো সামির। তাদের রিসোর্ট পরিবর্তন করা হয়েছে। এখন তারা যাচ্ছে সাজিকের বিখ্যাত মেঘমাচান রিসোর্টে। সেখানে বারান্দায় দাঁড়িয়ে মেঘ ধরা যায়। সামির ভেবেছিল পরীক্ষায় ভালো রেজাল্ট করলে ওরাকে সারপ্রাইজ দিবে, তাই আগে থেকেই রিসোর্ট বুক করেছিল। কিন্তু নানান ঝামেলায় বুকিং ক্যান্সেল করতে হয়েছে। এবার তো খালিও পাওয়া যায়নি। কিন্তু সামির ম্যানেজ করেছে। সে ওরাকে মেঘের রাজ্যে নিয়ে যাবে। সিলেট যাওয়ার আগে এটাই তাদের প্রথম ও শেষ ট্রিপ। ভোরের স্নিগ্ধতা আকাশে ছড়াতে শুরু করেছে মাত্র। সূর্য আজ পূজার দৃষ্টি মিলে তাকাবে একটু পরে। ওরা চোখ মেলে দেখলো চারপাশ ঘুটঘুটে অন্ধকারে ভরা। কাঠের খুঁটি দিয়ে তৈরি বারান্দায় মাদুর বিছিয়ে শুয়ে আছে তারা। শিশিরে গা ভিজে গেছে। সামনে চমৎকার সবুজ পাহাড়গুলো দৃশ্যমান। চতুর্দিকে কুয়াশাচ্ছন্ন শীতের শিহরণ। ওরার শরীর ঠান্ডায় কাটা দিচ্ছে। খোলা আকাশের নিচে কার্পেটের মতো ঘাসগুলোতে শিশির জমে ওঠায় চকচক করছে। হঠাৎ ঠান্ডা হাতের স্পর্শে ওরার শরীর কেঁপে উঠল। এই কম্পন থামছে না। সামির ধীর গলায় বলল, কেমন লাগছে অরাবতী? ওরা অবাক হলো। চোখ বড় করে বলল, অসম্ভব ভালো, মনে হচ্ছে আমি স্বপ্নে আছি। ওদিকে তাকাও, সুন্দর না? ওরা দেখলো তারা ঝলমলে আকাশ। উচ্ছ্বাসিত গলায় বলল, সুন্দর মানে? খুব 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 সুন্দর। সামির মৃদু হাসলো। সেই হাসির শব্দটা চমৎকার লাগলো ওরার কানে। ঘোর লেগে যাওয়ার মতো নেশাময় অনুভূতিতে আবিষ্ট হয়ে গেল সে। এখন কি মাঝরাত? সামির উত্তর দিল, না তো, এখন ভোর 5টা বাজে। আর একটু পরেই সকাল হবে। আলো ফুটলেই ভেসে উঠবে মেঘ। তখন মনে হবে মেঘের রাজ্যে শুয়ে আছি আমরা। ওরা চোখ বন্ধ করে সামিরের বুকে মাথা ঠেকালো। তার চোখ ভরে আসছে অশ্রুতে। সামির বলল, আগেই বুক করতে চেয়েছিলাম এই রিসর্ট। সাজেকের বেস্ট প্লেস এটা, কিন্তু খালি ছিল না। তোমাকে বললে তুমি মন খারাপ করতে, তাই বলিনি। এখন সরাসরি সারপ্রাইজ দিলাম। সকাল কখন হবে? অপেক্ষা করো,
খুব জলদি সকাল হবে, আর আধা ঘন্টা। বেশ কিছুক্ষণ সামিরের বুকে মাথা ঠেকিয়ে শুয়ে থাকলো ওরা। সামির তখন ওরার কোমল চুলে হাত বোলাচ্ছে। ওরা কান পেতে শুনছিল সামিরের বুকের টিপ টিপ শব্দ। আগের রাতে বৃষ্টি হওয়ার কারণে ভেজা মাটির সোদা গন্ধে মুখরিত হয়ে আছে চারদিক, সাথে সামিরের পারফিউমের চিরচেনা সুবাস, যেন অন্যরকম নেশা। সামির মগ্ন ছিল ওরার ভেজা চুলের মিষ্টি গন্ধে। আস্তে আস্তে আকাশ জুড়ে ভোরের আলো উকি দিতে লাগলো। সামির ডাকলো, মেঘবতী, একটা গল্প শুনবে? কি গল্প? আমাদের গল্প। আজ আপনি যা বলবেন আমি সব কিছু শুনবো, মন্ত্রমুগ্ধের মতো শুনবো। কথা বলেই সামিরের গালে আদর নিয়ে চুমু দিল সে। সামির আনমনা হয়ে উঠল। ওরাকে ঘুরিয়ে আরাম করে তার বুকে মাথা রাখলো। ওরা আপত্তি করলো না, খুব যত্নে আগলে নিল। গভীর আবেগে হাত দিয়ে বিলি কাটতে লাগলো সামিরের চুলগুলোয়। ছেলে মানুষের চুল এত মসৃণ হয়? ওরা নিজের আঙুলে খুব আরাম পাচ্ছিল। সামির হাত বোঝা দৃষ্টিতে ঘোর মাখা কণ্ঠে কেমন কল্পনার রাজ্যে হারিয়ে যেতে যেতে বলল, 8 বছর আগের কথা। ছোট চাচ্চুর চাকরির ট্রান্সফার হয় চট্টগ্রামে। আমি চান্স পেয়েছিলাম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, তাই সেখানে চলে গেছিলাম চাচ্চুকে সঙ্গ দিতে। নতুন জায়গায় এসে আমি একটু বেশি স্বাধীনতা পেয়ে গেছিলাম। সারাদিন ঘুরে বেড়াই, রাত করে বাড়ি ফিরি। মা বাবার শাসন নেই, বকেই যাচ্ছি। আমাকে বাঁধার জন্য চাচ্চু টিউশনের ব্যবস্থা করলেন, যাতে ব্যস্ত হয়ে পড়ি। পড়ালেখার চাপ সামলে টিউশন করে বাড়িতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে থাকবো, বকে যাওয়ার সুযোগ নেই। আইডিয়াটা ভালোই ছিল। টিউশনির অফারও পেলাম। ক্লাস 8-এর ছোট্ট মেয়েকে পড়াতে হবে। সামিয়ার বয়সও তখন এমন। ওই বয়সে সামিয়া অনেক বাদর ছিল। আমি তো ভেবেছিলাম সেও সামিয়ার মতো দুষ্টু হবে, কিন্তু যেদিন প্রথম পড়াতে গেলাম একটা শান্ত, স্নিগ্ধ আর নিশ্চুপ মেয়েকে খুঁজে পেলাম। এত অদ্ভুত মেয়ে আমি ইহজন্মে দেখিনি। নাম ধরে ডাকলেও কেঁপে ওঠে, আমার হাসি পায়। কিন্তু হাসা নিষিদ্ধ। স্টুডেন্টের মায়ের কড়া অর্ডার, গম্ভীর টিচার লাগবে, তাই অনিচ্ছা সত্ত্বেও গম্ভীর আচরণ করতে হয়। তার সাথে মেশা যায় না, বন্ধুত্ব করা যায় না, শুধু ধমক দিতে হয়। আমার প্রতিটি কথার তালে সে শুধু জড়সড় হয়। তার সেই জড়সড় ভঙ্গিতে কেমন অদ্ভুতভাবেই না জড়িয়ে যাই আমি। আর কান গরম হচ্ছে, চোখ মুখ লালচে, ক্রমশ কুকড়ে যেতে মন চাইছে। সামির হঠাৎ পুরনো দিনের গল্প শুরু করলো কেন? উফ, আগে জানলে ওরা শুনতো না, কিন্তু এখন উঠতেও পারবে না। তাকে অগত্যা শুনতেই হলো। ওরার বিয়েতে যাওয়ার কোনো পরিকল্পনাই ছিল না সামিরের। সে চট্টগ্রামে তার ছোট চাচ্চুর বাসায় উঠেছিল। ছোট চাচ্চুর সাথে ওরার পরিবারের একটা পরিচয় ছিল, একেই হয়তো বলে। না হলে ওরার বিয়ের সময় কেন সামির চট্টগ্রাম যাবে? এক সময় সামির ওরার গৃহশিক্ষক ছিল। আজ ওরার বিয়ে হয়ে যাচ্ছে। সামির তাকে এত বছর পর দেখবে, দোয়া করবে। ওরার মা বাবাও নিশ্চয়ই সামিরের আগমনে খুশি হবেন। এই যুক্তিগুলো শুনেই যেতে রাজি হলো সে, কিন্তু তখনও সে জানে না সেদিন চাচ্চুর অনুরোধের নয়, বরং নিজের মনের অবাধ্য ব্যাকুলতায় তাকে বিয়ে বাড়ি পর্যন্ত টেনে নিয়ে গেছিল। বিয়ে বাড়ির কোলাহল মুখর পরিবেশটা মানুষের গিজগিজ করছিল। বাড়ির ছাদে প্যান্ডেল টানিয়ে বিয়ের আয়োজন, গ্যারেজে হচ্ছে রান্নাবান্না। সামির গ্যারেজেই বসেছিল, উপরে যেতে ইচ্ছে হলো না। অপরিচিত মানুষের বিয়েতে এসে যেন খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। কাউকে চিনছে না, কার সাথে বসবে ও, কোথায় দাঁড়াবে সেটিও যেন ঠিক করতে পারছিল না। বধূ বেশে পার্লার থেকে সেজে আসা তরুণীটি নামছিল গাড়ি থেকে। বউয়ের আগমনে সাজ সাজ রব পড়ে গেল চারদিকে। গ্যারেজের নিঃসঙ্গ অবস্থায় একটি ভাঙা চেয়ারে বসে থাকার সময় সামিরের ধ্যান ভঙ্গ হলো চারপাশের মুখরতায়। কৌতূহলী চোখ নিয়ে রাস্তায় তাকাতেই চমকে গেল সে। বউ নামছে, লাল টুকটুকে বেনারসি শাড়ি গায়ে, ছোট্ট পাতলা মুখটিতে ভরাট মেকআপের প্রলেপ, সুন্দর ঠোঁট জোড়ায় গাঢ় লাল রঙের লিপস্টিক। এত সাজগোজ তার চেহারার স্নিগ্ধতা এক ফোঁটা কমাতে পারেনি। মনে হচ্ছে যেন সদ্য ঝরা বৃষ্টিতে ভেজে ওঠা কোনো লাল গোলাপ। সামির নির্বাক তাকিয়ে রইল বধূবেশীর দিকে। ওরা যখন অনেকটা সামনে চলে এলো, তখন সামির দ্রুত গতিতে ঘাড় ঘুরিয়ে নিজেও সামনে এলো। তার নিজের প্রতি কোনো নিয়ন্ত্রণ নেই। তখন নিঃশ্বাস নিচ্ছে দ্রুত, হাত পায়ে অসারতা প্রায়। বিবশ হয়ে দেখছে তার 28 বছরের জীবনে দেখা সবচেয়ে সুন্দর প্রায়। হ্যাঁ,
সেদিন সামিরের হৃদয় কোঠরে ঘুমিয়ে থাকা অনুভূতিরা এক চুটকিতেই জেগে উঠে লাল গোলাপের মতো মুখটির প্রেমে লুটিয়ে পড়েছিল। এটা কি লাভ এট ফার্স্ট সাইট? সামির অরাকে আরো 7 বছর আগে দেখেছিল, তখনও তার মনে একই অনুভূতি হয়েছিল। তখন সেই অনুভূতি ছিল ঘুমন্ত, আজ জাগ্রত। পার্থক্য কি এখানে? এই সময় সামির নিজের মধ্যে নেই, সে এই জগতেও নেই। ভালোবাসার সম্মোহন তাকে নিয়ে গেছে দূর অজানার কোনো স্বপ্নময় বেলাভূমিতে, যে ভূমিতে সামিরের নিশ্চল অনুভূতিরা সমুদ্রের ঢেউয়ের মতো আশ্রে বেড়াচ্ছিল। সামির সামলাতে পারছিল না সেই উত্তালতার টাল, তাই গা ভাসিয়ে দিল। ভেসে গেল ভালোবাসার স্রোতে। চোখের সামনে আয়নার মতো ভেসে উঠছিল ঝকঝকে স্মৃতিগুলো, যে ছোট্ট অরাকে তার ভীষণ আপন, ভীষণ নিজস্ব মনে হতো, যার প্রতিটি কথায় সামির হাসি চেপে গম্ভীর মুখে তাকাতো। মেয়েটির প্রতিটি আচরণ ছিল রহস্যময়, অদ্ভুত মায়াজাল। তার মনে হচ্ছিল এইখানেই তাকে থাকতে হবে। সামির নিজেও জানে না ওর কেন থাকতে হবে, যেমন করে জানে না তার জীবনের আনন্দঘন ঝকঝকে সময়গুলো হঠাৎ কেন বিষণ্ণ মলিনতায় ঢাকা পড়ে। সে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যায়, তার জীবন থেমে যায়, বুকের কাছে শূন্য লাগে। আজ এই আশ্চর্য সুন্দর বধূবেশীকে দেখেও একই অনুভূতি হচ্ছে, বরং আগের চেয়েও কয়েক গুণ বেশি গাঢ় এই অনুভূতি। সামির তার হারিয়ে যাওয়া কৈশোরে ফিরে যাচ্ছে তখন, যে কথা কেউ জানে না, যে কথা কেবল সামির নিচে জানে। এই মেয়েটি তার অনেক বিশেষ, তার 7টি বছর ধরে বয়ে বেড়ানো অচেনা বদ্ধ অনুভূতির এক শেড, যে অনুভূতি সামির উপলব্ধি করেছে মাত্র এই 7 মিনিট আগে। তারপর হঠাৎ করে যখন সামিরের মস্তিষ্ক সজাগ হলো, কড়া নাড়ল বাস্তবতা। কেউ যেন সপাটে আঘাত করলো গালে। বিবেক বলে উঠল তাচ্ছিল্য করে, ছি, তোর ছাত্রী হয় সে। তাছাড়া যাকে দেখে তোর প্রেম জেগে উঠছে, সে কিছুক্ষণ পর অন্য কাউকে কবুল বলে তার স্ত্রী হয়ে যাবে। তুই বড় স্ত্রীর দিকে নজর দিচ্ছিস সামির, ধিক্কার তোকে। কিন্তু মন বলে উঠল, বিয়ে তো এখনো হয়নি, তার সাথে আমার কেন এখনই দেখা হলো? বিয়ের পরেও তো দেখা হতে পারতো। কেন আমি অকারণে চট্টগ্রাম ছুটে এলাম? কাকতালীয়ভাবে কেন এই বিয়ে বাড়িতে আজ আমায় আসতে হবে? এই সব কিছু একসাথে ঘটছে, এর মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার মতো সেও আমার অপেক্ষায় ছিল কি? বিবেক যেন মনকে শাসিয়ে দিল। কেউ তোর অপেক্ষায় ছিল না গর্ধব। মেয়েটার মুখের হাসি দেখেছিস? এই বিয়েতে সে যথেষ্ট খুশি, তার এই খুশিকে নষ্ট করার অধিকার তোর নেই। আর কাকতালীয় যে ব্যাপারটার কথা ভাবছিস, তা হচ্ছে ছ্যাঁকার লক্ষণ। এই ছ্যাঁকাময় বিকেল বেলায় তুই কঠিন ছ্যাঁকা খেতেই বিয়ে বাড়িতে এসেছিস। তুই ছ্যাঁকা খেয়ে চলে যাবি নিজের রাস্তায়, মেয়েটি চলে যাবে তোর বিপরীত রাস্তায়। তোদের পথ আলাদা হবে, আর তুই হবি নিজের পথের দিশেহারা পথিক। তোকে সে চিনবেও না, কোনোদিন জানবেও না তোর মনের কথা। সামির অনুজ্জ্বল বিকেলের আকাশের দিকে চাইল। অচিরে মনের মধ্যে উদাসী ভাব এসে ভর করল। মন খারাপের চোখ দিয়ে অশ্রু ঝরল। মন বলল, এমন উদাসী বিকেল কারো জীবনে কখনো না আসুক। বিয়ের স্টেজে বসে যে পুতুলের মতো বসেছিল ওরা, তার লাজুক মুখ আর অপ্রস্তুত দৃষ্টি কারো হৃদয় আন্দোলিত করছে তখন। সে জানেও না কেউ যে খুব দূর থেকে ভীষণ সাবধানে কারণে অকারণে তার উপর নজর রাখছে। মাঝে মাঝে অরার হুট করে হেসে ওঠা প্রাণবন্ততা, চঞ্চলতা, হাসি খুশি ভাব সেই মানুষটির হৃদয়ে বিষ ব্যথা আরো গাঢ় করে দিচ্ছে। আরিফ সাহেব পেছন থেকে দেখলেন। কেমন আছো বাবা? সামির প্রথমে চিনতে পারল না, ভালো করে চেয়ে থেকে বুঝলো অরার বাবা তিনি। সাথে সাথেই সালাম দিল। আরিফুল ইসলাম আর কিছু বলার আগে সাবিরা প্রায় ঝাঁপিয়ে এসে বললেন, তোমাকে আমি কত খুঁজছি জানো? সামির হক চকিয়ে গেল, হাসার অভিনয় করে বলল, না, জানি না আন্টি কেন খুঁজছেন। 7 বছর আগের রহস্য জানতে। এত সিরিয়াস টিচার ছিলে তুমি, এত পাঞ্চুয়াল ছিলে, অথচ আবার জেএসসি পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগে থেকে তোমার আশা বন্ধ হয়ে গেল। ফোন বন্ধ, যোগাযোগ বন্ধ। আর কোনোদিন আমাদের কথা মনে পড়ল না তোমার? মানুষ বুঝি এভাবেই হারিয়ে যায়? তোমাকে আমি নিজের ছেলের মতো স্নেহ করতাম। আমার 2 মেয়ে, কোনো ছেলে ছিল না, তোমাকেই ছেলে ভেবেছিলাম। এইভাবে মায়ের মনে দুঃখ দিলে? সাবিরা চোখে আঙুল দিয়ে কেটে ফেললেন। কাছে আরিফও। সাবির থতমত দৃষ্টিতে তাকিয়ে রইল। আরিফ অতীতের স্মৃতি কথা মনে করতে লাগলেন। একদিন তুমুল বৃষ্টির সকাল, সামিরের ভার্সিটিতে পরীক্ষা।
আর আরিফ সাহেবের অফিস মিটিং প্রায় দেরি হয়ে যাচ্ছে। দুজনে একই রিক্সা দাঁড় করালো। অতঃপর দুজনের দিকে চেয়ে হাসলো। আরিফ বললেন, তুমি আগে যাও, তোমার পরীক্ষায় লেট হচ্ছে। সামির তখন খুব সুন্দর করে বলল, আপনি যান আঙ্কেল, আমি হেঁটে যেতে অভ্যস্ত। এই রিক্সা চলে গেলে বৃষ্টির মধ্যে আরেকটা পেতে দেরি হবে। আপনার বস আবার ফোন করবে। কিছুক্ষণ আগে ফোনে বসের সাথে কথা বলছিলেন আরিফ। তা হয়তো সামির শুনেছে মনোযোগ দিয়ে, কিন্তু আরিফ যাবেন না। বাচ্চা ছেলে কষ্ট করবে আর তিনি রিক্সায় উঠে যাবেন, তা কি হয়? শুরু হলো তর্ক। কারোই চাওয়া হচ্ছিল না। তারপর দুজনেই এক রিক্সা শেয়ার করার সিদ্ধান্ত নিল। মাঝপথে সামির নেমে গেল। সে তাকে বৃষ্টিতে ভিজতেই হলো, তবু কিছুটা পথ তো এগিয়েছে, কষ্ট কম হয়েছে। কি সাধারণ একটা স্মৃতি, অথচ আরিফ সাহেব এখনো মনে রেখেছেন। এই মানুষগুলোর সাথে সামির মাত্র 1 বছর কিংবা তারও কম সময় কাটিয়েছিল, তাও সপ্তাহে 6 দিন মাত্র ঘন্টা তিরিকের জন্য। এইটুকুতেই বুঝি কেউ এত আপন হয়ে যায়? সম্পর্ক করতে সময় লাগে না আসলে, তবে সম্পর্কের বন্ধন ছিন্ন করতে যুগের পর যুগ শেষ হয়ে যায়। মানুষ হয়তো হারিয়ে গেলে কিংবা যোগাযোগ করা ছেড়ে দিলেই ভাবে সম্পর্ক ছিন্ন করা হলো, কিন্তু হৃদয় থেকে কি সে এত সহজে হারিয়ে যায়? হারানো সহজ নয়। সামিরের তো মনে হচ্ছে কখনো সম্ভব নয়। না হলে 7 বছর পরেও সাবিরা কেন সামিরকে দেখে আবেগে কেঁদে ফেলবে? আরিফ সাহেব কেন খুব সামান্য স্মৃতি মনে করে হাসবেন? খুব আপন কেউ ছাড়া আমরা যার তার জন্য এমন অনুভূতি ব্যক্ত করি না। তারপরের ঘটনাগুলো তো একদম সিনেমাটিক। হঠাৎ জানা গেল অরার বিয়ে ভেঙে যাচ্ছে। চারদিকে হইচই, অস্থিরতা। মুহূর্তেই সুন্দর পরিবেশে নেমে এলো ভয়ানক বিশৃঙ্খলা। আরিফ সাহেব হুঙ্কার ছেড়ে বলছিলেন, 10 মিনিটের মধ্যে অনেক ভালো পাত্র জোগাড় হবে। আফসারের ছেলের চেয়েও 1000 গুণ যোগ্য পাত্রের সাথে মেয়েকে বিয়ে দেবো আমি। সবকিছু জানার পর সামির তার নিয়তির উপর চরমভাবে কৃতজ্ঞ হয়ে পড়ল। তার মনে হচ্ছিল এত চমৎকার ঘটনা পৃথিবীতে আর কখনো ঘটেনি। সে তার জীবনে জ্যাকপট পেয়ে গেছে। ইউনিভার্সিটি লাইফে সচরাচর সবাই প্রেম করে, কিন্তু সামির কখনো প্রেম করেনি। বন্ধুরা ভাবতো তার বুঝি প্রেমে পড়ার ক্ষমতা নেই। এই নিয়ে কত হাসি তামাশা চলতো। তবে সামির জানতো সে কারো অপেক্ষায় আছে। কেন সে অপেক্ষা? কার জন্য অপেক্ষা? এইসব প্রশ্নের কোনো উত্তর তার কাছে ছিল না। সে শুধু জানতো এই অপেক্ষা মধুময়। ভালোবাসা হতে সময় লাগে 1 মুহূর্ত, কিন্তু ভালোবাসা বুঝতে হয় তো জীবন যৌবন শেষ হয়ে যায়। সামিরের ক্ষেত্রে শেষ হয়েছে মাত্র 60 বছর। অবশেষে সে নিজের চিনচিনে ব্যথার অপেক্ষার কারণ খুঁজে পেয়েছে। যে ছেলে তার অবেলার বিষণ্ণতার উৎস। এইরকম করেও বুঝি কারো ভালোবাসা তৈরি হয়? অরাকে দেখার পর থেকে সামিরের মনে হচ্ছিল সে নিশ্চয়ই মারা যাবে, তার হৃৎপিণ্ড অকেজ হয়ে যাবে। অসহ্য ব্যথার দাবদাহে সে নিঃস্ব ক্রমশ। 7 বছরের একত্রিত অত্যাচার হৃদয়ে দামামা বাজাচ্ছিল। এই কঠিন সমস্যার অসম্ভব সমাধান সে বের করতে পারল না। সামিরের মনে হচ্ছিল একমাত্র সৃষ্টিকর্তার কোনো চমৎকার ছাড়া এর কোনো সমাধান নেই। সামির পবিত্র মনে প্রার্থনা করছিল তার ভালোবাসার বিশুদ্ধ হলে সে যেন যন্ত্রণায় মুক্ত হয়। আর নিয়তির বিচার কি চমৎকার ছিল। বিষাক্ত বাতাসে ঘেরা বিকেলে সামিরের উদাসীন্য যেন সঞ্জীবনী শক্তি পেল। কোনো এক উদাসী বিকেলের মায়া ঘেরা ছায়াতেই সামির তার রূপালী মেঘের খামে বন্দি সুপ্ত ভালোবাসাকে পেয়েছিল। এরপর তাদের গল্পটা ভোর হতে শুরু করেছে। ডান পাশে তাকাতেই চোখ ধাঁধিয়ে উঠল অরার। আপনা আপনি মুখ থেকে একটা চিৎকার ছিটকে বেরিয়ে আসতে চাইল। মনে হচ্ছে সত্যি স্বর্গে চলে এসেছে তারা। চারদিকে মেঘের স্তূপ, সবুজ পাহাড়গুলো গুচ্ছ গুচ্ছ মেঘের চাদরে ঢেকে আছে। ওরা হাত বাড়াতেই লুটিয়ে পড়তে লাগলো মেঘগুলো। সে উঠে দাঁড়ালো, উল্লাসের একটা চিৎকার দিয়ে মেঘ মুঠোবন্দি করার মতো ব্যর্থ কাজে মত্ত হলো। সামির ঘুমিয়ে পড়েছিল। ওরার চিৎকারে তার ঘুম শেষ। চোখ মেলে তাকিয়ে দেখতে পেল তীব্র উচ্ছ্বাস মাখা একটা স্নিগ্ধ মুখশ্রী। মনটা মেঘের মতোই নরম হয়ে উঠল তার। ওরার চোখ দুটো আনন্দে ঝলমল করছে। এই মায়াবী মুখ দেখার জন্য সামির তার জীবনের সবটুকু সময় উৎসর্গ করতেও প্রস্তুত। সমাপ্ত। এভাবেই কাটছিল তাদের ভালোবাসাময় প্রতিটি মুহূর্ত। সুন্দর ভালোবাসাগুলো আসলে দেখতেও সুন্দর। প্রতিটি মানুষের জীবনেই বয়ে আনুক এমন প্রিয় মানুষের সাথে প্রিয় অনুভূতিময় কিছু মিষ্টি মুহূর্তগুলো। তো বন্ধুরা, আমি হৃদয়। এতদিন গল্পটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
তো আমি আন্তরিকভাবে দুঃখিত গল্পটি লেট করে দেওয়ার জন্য। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার ডিভাইসে কিছু সমস্যা দেখা দিচ্ছে, তো আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের এখানে সমস্যা হচ্ছে কিনা শুনতে। তো আপনারা আমাকে ওইভাবে কমেন্ট করে জানান নাই, যেটার জন্য আমি আসলে আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। তাই আবার ডিভাইসটা চেঞ্জ করে পুনরায় গল্পটি এডিটিং করতে শুরু করলাম, তার জন্য একটু লেট হয়েছে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত। তো একটি মজার কথা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে আপনারা এখন থেকে রেগুলার অল পার্ট গল্প পাবেন, কোনো পার্ট গল্প না, সবসময় অল টাইমে রেগুলার অল পার্ট গল্প পাবেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ বন্ধুরা, আমাদের চ্যানেলের কথা বলো না যেন। অবশ্যই যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আজকে আমার তোমাদেরকে অনুরোধ রইল, অবশ্যই একটি করে কমেন্ট করে যাবে। পরবর্তী গল্পটি আরও সুন্দর গল্প হিসেবে নিয়ে আসার চেষ্টা করব। তো তোমরা আমাকে কমেন্ট করে উৎসাহ জানাও।